আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আইয়ন টিভির পর্দায় আইয়ন টিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন রাজনীতি অনুষ্ঠান দেখার জন্য। এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে যে রাজনৈতিক অবস্থা সেটি নিয়ে আমরা অ্যানালাইসিস করে থাকি। এবং সবচেয়ে বড় কথা যে জিনিসটি সেটি হচ্ছে যে বাংলাদেশের মানুষ গণতন্ত্র চর্চা করার জন্য, গণতন্ত্র লালন করার জন্য কি পরিকল্পনা করছে, সরকার কি ব্যবস্থা নিচ্ছে এবং সেই ব্যবস্থার আলোকে বিগত হয়ে গেল সংসদ নির্বাচন, এখন আপকামিং হচ্ছে উপজেলা নির্বাচন অর্থাৎ স্থানীয় সংসদ নির্বাচন। এবং সবচেয়ে বড় কথা যে রোজার মাস আমরা টকশোতে আসিনি, ঈদের পরে দিস দ্য ফার্স্ট টাইম আমরা স্ক্রিনে আপনাদের সামনে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের বর্তমান পলিটিক্যাল অবস্থাকে নিয়ে, স্পেশালি আমরা স্থানীয় সরকার নির্বাচন, বিএনপির অবস্থান এবং আওয়ামী লীগের অবস্থান এটা নিয়ে কথা বলতে যাচ্ছে। এবং দিস দ্য ফার্স্ট টাইম আরেকটা জিনিস বলছিলাম, আগে আমরা দেখতাম যে উপজেলা নির্বাচন বলুন আর পৌরসভা নির্বাচন বলুন সেটি প্রতীক বরাদ্দ অর্থাৎ দলীয় প্রতীকে হতো। এবার দেখলাম যে আবার উপজেলা নির্বাচন প্রতীক ছাড়া হচ্ছে। এবং সেটি কেন হচ্ছে, বিএনপি অংশগ্রহণ করবে কি করবে না বা করছে না, এবং সেই নির্বাচন কতটুকু অর্থবহ হবে এবং মানুষের কল্যাণে কতটুকু নির্বাচন ফল বয়ে আনবে, এই বিষয়ে আমরা কথা বলবো। এবং সবচেয়ে বড় কথা আরেকটি জিনিস আমরা কথা বলতে চাচ্ছি যে আমরা অনেকগুলো ব্রাঞ্চ কমিটি নিয়ে কথা বলবো, সেটা হোক বিএনপি, হোক আওয়ামী লীগ, হোক আদার্স পার্টি, যে দেশের বাইরে ব্রাঞ্চ কমিটি এবং তাদের ভূমিকাটা কী। যাই হোক, আমার সাথে আজকে কথা বলার জন্য দুজন অতিথি, বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাজ্য শাখা থেকে যিনি কথা বলবেন তিনি হচ্ছেন লুৎফুর রহমান সাঈদ। আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনার ঈদ মোবারক। আমার পাশে আছেন বিএনপি যিনি যুক্তরাজ্য শাখা থেকে কথা বলবেন, তিনি হচ্ছেন এনামুল হক অশ্রু। এবং অশ্রু ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি, ঈদ মোবারক, অনেকদিন পরে হলো। এবং আপনারা যারা কল করবেন আগের মতোই অবশ্যই কল করবেন সংক্ষেপে, একদম টু দ্য পয়েন্টে। সাবজেক্ট হচ্ছে যে আমরা যে জিনিসটি জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল এবং সেই জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি এবং সরকারকে বাধাও দিতে পারেনি। সেই নির্বাচনের পর সরকার সাবলীল গতিতেই সংসদ পরিচালনা করছে এবং তারা মন্ত্রী পরিষদ দিয়ে দেশও পরিচালনা করে যাচ্ছে। বাট পয়েন্ট হচ্ছে যে আমরা বলে থাকি বাংলাদেশের উন্নয়ন করতে হলে গ্রামের উন্নয়ন করতে হবে, ভিলেজ ডেভেলপ করতে হবে। এবং গ্রামের উন্নয়নের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে স্থানীয় সরকার। স্থানীয় সরকার বলতে বোঝাচ্ছিলাম যে উপজেলা অফিসগুলো, সেই উপজেলা নির্বাচন হচ্ছে আগামী 5ই মে থেকে, সেই বিষয়ে আমরা কথা বলবো। আরেকটি বিষয় আমরা আলোচনা করতে চাই, আমরা যুক্তরাজ্য বিএনপির কয়েকটি বিষয় আমাদের কাছে আসছে, যুক্তরাষ্ট্র বিএনপির, যদিও আজকে আমরা বিএনপির এই প্রোগ্রামটা কথা বলতে চাচ্ছি না, বাট একটু হিন্ট দিয়ে রাখি যে সেখানে কমিটি নিয়ে অনেক বিতর্ক হচ্ছে যে যাকে লাইক করে সেটাই হবে, দেয়ার ইজ নো ডেমোক্রেসি ইন যুক্তরাষ্ট্র অলসো। বাট এই বিষয়ে আমরা কথা বলবো, যিনি এটা দায়িত্বে আছেন ওনাকে ট্রাই করবো আরেকটি প্রোগ্রামে আনার জন্য। যারা আজকে আমাকে ইমেল করেছিলেন, মেসেজ করেছিলেন যে রাষ্ট্র বিএনপিতে, সেটা ভার্জিনিয়া হোক, সেটা নিউ ইয়র্ক হোক, সেটা আদার ডিস্ট্রিক্টে কিছু কিছু লোক গণতন্ত্রকে ধ্বংস করার জন্য পায়তারা করছে, অর্থাৎ বিএনপির ভেতরের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য পায়তারা করছে। এবং প্রথম আলোতে আমরা দেখেছি, আদার্স নিউজ পেপারও দেখেছি যে আমি যা চাই তাই হবে, আমি যা চাই না তাই হবে না, গণতন্ত্র তোয়াক্কা করি না, গণতন্ত্র পরোয়া করি না। এটা একজন বিএনপির কেন্দ্রীয় কমিটির একজন লোকের কথা ছিল এবং সেটি প্রথম আলো সূত্রে অনেকগুলো কথা আসছে। আমরা এই বিষয়ে আরেকদিন কথা বলবো এবং জাস্ট আপনাদেরকে মেসেজটা পৌঁছে দিলাম। লুৎফুর রহমান সাঈদ, আপনার কাছে প্রশ্নটা হচ্ছে যে সংসদ নির্বাচন শেষ হয়ে গেল এবং আপনারা সাকসেস হয়ে বিএনপি ছাড়াই সরকার গঠন করলেন, জাতীয় পার্টি আপনারা মিলে। উপজেলা নির্বাচনে কিন্তু বিএনপি অংশগ্রহণ করবে না 5 তারিখে নির্বাচন। এবং আমি খুব হঠাৎ গত উপজেলা নির্বাচন ছিল প্রতীক নিয়ে, তাই না? হঠাৎ করে এবার কেন প্রতীক বরাদ্দ বাদ দিয়ে দিল? ধন্যবাদ। আসলে টিভির পর্দা আইএন টিভিতে অনেকদিন পরে এসেছি। শুরুতে যারা আমাদের প্রোগ্রাম দেখছেন সবাইকে সালাম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। দেখেন, বাংলাদেশের রাজনীতি, আপনার অনুষ্ঠানে আমরা সবসময় আসি, রাজনীতি হচ্ছে চলমান প্রক্রিয়া। নির্বাচন আসবে, নির্বাচন যাবে, তারপর আবার নির্বাচন শেষ হওয়ার পরে সরকার তার নির্ধারিত গতিতে চলছে। আমি গত নির্বাচনে বাংলাদেশে ছিলাম, জাতীয় নির্বাচনের সময়। আমার একটা জিনিস বেশ ভালো লেগেছে, নির্বাচন হওয়ার সাথে সাথে দুদিনের মাথায় আমি দেখছি এই শপথ নেওয়া হয়েছে
এবং তার সাথে সাথে সপ্তাহখানিকের মধ্যেই ক্যাবিনেট হয়ে গেছে। আরেকটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি, হ্যাঁ অবশ্যই এটা মানে কাজ কিন্তু মানে না, এখানে একটা বিষয় আছে নির্ধারিত সময়ের মধ্যে, নির্ধারিত সময়ের মধ্যে। একটা এক্সাম্পল দিই, শেখ মুজিবুর রহমান সাহেবকে যখন আমরা যখন ওনার ট্রেলার মুভিটা আপনারা তৈরি করছেন, যে ওনাকেও তড়িঘড়ি করে দাফন করার জন্য কিন্তু তৎকালীন মুস্তাক বাহিনী করছিল, তাই না? তড়িঘড়ি কেন করছিল? এটা জনগণ অ্যাটাক করতে পারে, জনগণ আন্দোলন করতে পারে, 144 দ্বারা জারি করতে। এখন এই সরকারও কি তড়িঘড়ি করে না, এখানে আরেকটা বিষয় আছে, শপথ কিন্তু সার্টেন টাইমের মধ্যেই নিতে হয়, আবার তড়িঘড়ি করে না। এখানে আপনি যেই শব্দই বলেন, তবে উপজেলা নির্বাচন কিন্তু এই সরকারের বিগত যদি 15 বছরের ট্র্যাডিশন ট্রান্ট দেখবেন নির্বাচন কিন্তু কোনোটা নির্বাচনের ডিউ নাই। এটা সিটি কর্পোরেশন হতে পারে, উপজেলা নির্বাচন হতে পারে, ইউনিয়ন পরিষদের নির্বাচন হতে পারে, অথবা আমরা পৌরসভা নির্বাচন হতে পারে। এই নির্বাচনগুলো কিন্তু আচ্ছা, নির্বাচন কিন্তু একটা মনে রাখতে হবে, বাংলাদেশে কিন্তু নির্বাচন উৎসবমুখ হয় সব সময়। আপনি কি বিশ্বাস করেন সিলেটের নির্বাচন উৎসবমুখ ছিল? এই মেয়র ইলেকশন প্রার্থী তো কয়জন, 2জন প্রার্থী ছিল। আপনি প্রার্থী অর্থাৎ খেলার মাঠে খেলতে মানে একজন প্লেয়ার লাভ আছে। এখানে দুইটা কথা, আপনি হোস্ট, আপনি তো নিশ্চয়ই নিরপেক্ষ থাকবেন, তবে একটা কথা বলি, বিএনপি কিন্তু নির্বাচনকে ভয় পায়। বিএনপি যখন নির্বাচনে আসে না, সেটা বিএনপি ভাই বলবে, নির্বাচন আপনি বলছেন নির্বাচনটা উৎসবমুখ করছিল। এখনো নির্বাচন, বাংলাদেশের নির্বাচনটা কিন্তু আনোয়ার ভাই কত ভোট পাইছে? প্রায় 1 লক্ষর উপরে ভোট, 1,08,000 ভোট। আরেকটা এন্টি পার্টি কত ভোট পাইছে? 38,000 বোধ হয়, 50,000 ফলাফল। শুনেন, এখানে জাতীয় পার্টির প্রার্থী তো অত পপুলার না, বুঝতে হবে। এখানে বিএনপির না উৎসব বলতে আমি যে কথা বলতে চাইছি, ব্রিটেনের নির্বাচন কিন্তু 2 মে, আমরা জানি না, পার্টি আছে। আমি বলি, আপনি 2 মে নির্বাচন আপনি নিশ্চয়ই জানেন। এবার কনজারভেটিভ পার্টি হচ্ছে না? না, পার্টি অবশ্যই আছে। লন্ডন মেয়রের নির্বাচন হচ্ছে 2 মে, বাট আপনি লক্ষ্য করে দেখেন নির্বাচন কিন্তু আর মাত্র লেস দেন 10 ডেজ। বাট আমরা জানি না তার ক্যাম্পেইন করে যাচ্ছে না, ওই পাবলিকের কাছে তো কোনো আওয়াজ আসে না, আমি ইন্টারনালি কাজ করে যাচ্ছে। হ্যাঁ, না এখানে বুঝি উৎসবটা নেই কি আমাদের দেশের যে উৎসবটা, আপনি ছোটবেলা দেখছেন আমরা ওয়াজে যেতাম, ওয়াজ কিন্তু গ্রামের না নিয়ে খুব মানে একটা মজার ব্যাপার ছিল। মানে আমরা ছোটবেলায় ওয়াজে যাবো। বাংলাদেশের নির্বাচনটা কিন্তু জনগণের কাছে যেভাবে আওয়াজ দেয়, বুট আসতেছে, বুটে আমরা যাব, বুট দিব। এবার কিন্তু বুট কিন্তু আপনি লক্ষ্য করে দেখেছেন নির্বাচনের সময়, জাতীয় নির্বাচনের সময় কিছু কিছু আসনে এত প্রতিযোগিতা ছিল, প্রতিদ্বন্দ্বিতা ছিল কিছু আসনে। আমার আসনে সিলেট 6 নুরুল ইসলাম নাহি সাহেব, উনি পাশ করেছে তো চিন্তাই করতে পারবেন না, মানে এনে অনেক কঠিন প্রার্থী ছিল, স্বতন্ত্র প্রার্থী ছিল, অত্যন্ত শক্তিশালী এবং হেভি ওয়েট ক্যান্ডিডেট ছিলেন তৃণমূলের জাতীয় নেতা ছিলেন শমসুর মুমিন চৌধুরী। বীর বিক্রম মনে করেন উনি হেভি ওয়েট না, ওই শমসুর মুমিন খুব হেভি ওয়েট ক্যান্ডিডেট ছিলেন, হেভি ওয়েট। উনি একটা জিনিস দেখেন, উনি জাতীয় নেতা, উনি কিন্তু বিএনপির এক সময় কিন্তু খুব আলোচিত ব্যক্তি ছিলেন, হ্যাঁ ভাইস চেয়ারম্যান ছিলেন এবং কূটনীতিভাবে অনেক সফল কূটনীতিবিদ ছিলেন। বীর বিক্রম শমসুর মুমিন চৌধুরী কিন্তু একটা দলের কিন্তু বিএনপির যে একটা দলের একটা অংশের কিন্তু সভাপতি দায়িত্ব ছিলেন। কত ভোট পাইছে? আপনি হেভি ওয়েট শব্দটা বলছেন তো এই জন্য জিজ্ঞাসা করলাম। একটা জিনিস আপনি বলি, উনি ক্যাম্পেইন করতে গিয়ে কোনো ক্যাম্পেইনই করে নাই, কিন্তু ব্যক্তি সারা বাংলাদেশে কিন্তু হেভি ওয়েট ক্যান্ডিডেট ছিলেন। বাট রাজনীতির মাঠে হেভি ওয়েট ক্যান্ডিডেট যদি হয়, আপনি বুটের মাঠে কিন্তু সমান না। বুট কিন্তু আপনার অফকোর্স ডক্টর কামাল সারা আন্তর্জাতিকভাবে অলওয়েজ হারতেন। একটা জিনিস বলি, আমি আমার ডক্টর শমসুর মুমিন সাহেবকে আমরা আমাদের এরিয়ার কৃতি সন্তান সিলেটের, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে শমসুর মুমিনকে কখনো ফিজিক্যালি দেখিনি। পাবলিক কিন্তু অত বোকা না, পাবলিক আপনি যে ল্যাঙ্গুয়েজেই বলেন না, এখানে পাবলিকটা আজকাল আপনারা বুঝে, আপনি আমার ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে যাবেন, না এখানে দেখেন বিশ্বরকম এখন পাবলিক বুঝে কাকে ভোট দিবে। এবং কখনো কখনো দেখেছেন আপনি, আমরা আমাদের হেভি ওয়েট ক্যান্ডিডেট মন্ত্রীরাও কিন্তু ফেল করেছে গত নির্বাচনে। তো ওই কারণে আমি বলতে চাচ্ছি যে আপনি যদি জনপ্রিয় ব্যক্তি হন, আপনি বুটের মাঠেও জনপ্রিয় হতে হবে। আচ্ছা, শেষ কোশ্চেনটা করে যেটা আমি প্রথমে ছিলাম, আমি ওসু সাহেবের কাছে চলে যাবো, কেন প্রতীক বরাদ্দ দেওয়া হয় না এবার? দুটা বিষয় আছে। আমাদের দলীয় প্রতীক নিয়ে সবসময় চ্যালেঞ্জিং করে লোকাল নির্বাচনের সময়, এখানে অন্যরা কিন্তু প্রার্থী হতে পারে না।
যারা দলে একজন যতবার দলীয় প্রতীক বরাদ্দ দিয়েছিল এই 15 বছরে এখানে ভুল ছিল সরকারের এটা না, দলীয় প্রতীক যখন দেওয়া হয় তখন কিন্তু দল থেকে আর কোনো ক্যান্ডিডেট হতে পারবে না, একটা ইনস্ট্রাকশন দেওয়া হয় এবং দলের বিরুদ্ধে যিনি অবস্থান নিবে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এক্ষেত্রে দল হয়তো ফ্লেক্সিবল একটা হয়েছে, যেহেতু লোকাল নির্বাচন। লোকাল আপনি কি প্রার্থী ফাইন্ড আউট করার জন্যই দলীয় না, আওয়ামী লীগের একটা মজার ব্যাপার আছে যে দলীয় লোকাল গ্রাউন্ডে আপনি গত নির্বাচনের সময় দেখেছেন প্রায় 3,500 মতো প্রার্থী ক্যান্ডিডেট হওয়ার জন্য আবেদন করেছিল। এক কথা অ্যানসারটা হচ্ছে আপনাকে চাচ্ছিলাম যে কেন দলীয় প্রতীক বরাদ্দ বাদ দেওয়া হয়েছে, কেন বিগত 3 বছর দেওয়া হয়েছে, 3 টাইম দেওয়া এটা দুটো কারণ হতে পারে। একটা কারণ হতে পারে সবাইকে সুযোগ দেওয়া যারা লোকাল নির্বাচন করে। থ্যাংক ইউ। অবশ্যই আপনার কাছে এই প্রশ্নটা, এই যে বিএনপি জাতীয় সংসদ আপনার স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করছে না, স্পেশালি আপনার উপজেলা নির্বাচন, এবং উপজেলাটা কিন্তু ইন এ সেন্সে সাম প্লেসে আপনার এই পার্লামেন্টের যে আসন তার চেয়ে বড় হয়ে যায়। তো আপনি কি মনে করেন না বিএনপি সংসদ নির্বাচনে যায়নি, অনেক কিছু লুজ করছে বিকজ তারা পার্লামেন্টের কথা বলতে পারছে না এখন আর। সেকেন্ড হচ্ছে উপজেলা নির্বাচন যখন তারা যাবে না তখন তাদের এলাকাতে তাদের অবস্থানটা ডে বাই ডে লো হচ্ছে, নেতাকর্মীরা হতাশ হচ্ছে। আপনি কি মনে করেন জিনিসটি? ফারুক ভাই, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আয়ন টিভি যারা দেখছেন, দর্শক, কলা কৌশলী, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ। আমার সাথে যিনি সহ আলোচক রয়েছেন ওনার প্রতিও সম্মান রেখে শুরু করছি আজকে। ফারুক ভাই, আপনি যে কথাটাই প্রথমেই বলছেন বা ওনাকে বলছেন, আসলে আপনি যে নির্বাচনের কথা বলছেন, আসলে বাংলাদেশে তো বর্তমানে কোনো নির্বাচন ব্যবস্থা নেই প্রথমত, এবং এই যে জাতীয় সংসদ নির্বাচনে আপনি আমাকে কোশ্চেন করেছেন যে বিএনপি বিগত নির্বাচন বর্জনের মাধ্যমে বা বিএনপির কি অর্জন, সংসদে কোনো কথা বলতে সংসদ এখানে যে সংসদের কথা বলছেন এটি প্রথমত বাংলাদেশে বর্তমান এবং নিকট অতীতে দীর্ঘ 111-এর পর থেকে বাংলাদেশে যে সরকার ব্যবস্থা চালু রয়েছে এবং যে নির্বাচনের নামে যে এটি প্রহসনের নির্বাচন ব্যবস্থা বা মেরুদণ্ডবিহীন নির্বাচন কমিশন, এই কমিশনের আন্ডারে আসলে বিএনপি কেন, বাংলাদেশের বিএনপির সাথে সমমনা যতগুলি রাজনৈতিক দল রয়েছে একটি রাজনৈতিক দলও কিন্তু এই বর্তমান নির্বাচন কমিশনের প্রতি কোনো আস্থা নেই। এবং আপনি যদি বিগত 2-3টি জাতীয় সংসদ নির্বাচনের উদাহরণ আমার আপনার এবং যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে দর্শক যারা দেখছেন তাদের প্রত্যেক ভোটার জানে, যারা নতুন ভোটার হয়েছেন কিংবা যারা বাংলাদেশে ভোটাধিকার আজকে দীর্ঘ প্রায় হিসাব করলে 15-18 বছর ভোটাধিকার থেকে বঞ্চিত রয়েছে। এই অবস্থায় আপনি কিভাবে আশা করতে পারেন যে বিএনপির সিদ্ধান্তটা আপনার সঠিক না? আপনি আপনার জায়গা থেকে একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আপনার অবস্থার প্রতি আমার সম্মান রয়েছে, কিন্তু আমি যে দলের সাপোর্ট করি, আমি যে দলের আদর্শ ধারণা বহন করি, আমি এক বাক্যে আপনাকে বলবো যে এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন ব্যবস্থা এবং যুগোপযোগী আন্দোলন সংগ্রাম নিয়ে বিএনপির অবস্থান একদম ক্রিস্টাল ক্লিয়ার, এবং বিএনপির এই সিদ্ধান্তগুলোর সাথে শুধু বিএনপি রাজনৈতিক দল হিসেবে সিদ্ধান্ত নিচ্ছে না, দেশের মানুষও কিন্তু বিএনপির এই সিদ্ধান্তের সাথে একমত। প্রথমত রাজনৈতিক দলের আপনি বেনিফিট কখনো আপনি মূল্যায়ন আজকে করতে পারবেন না, কখন এটা হ্যাঁ এটা লং টাইমে প্রসেস রয়েছে। এখন আপনার কাছে মনে হতে পারে যে বিএনপি কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে লড়ছে না, বিএনপি মূলত আমাদের যে ভূ রাজনৈতিক অবস্থান বা আপনারা সবাই এখন জানেন যে বাংলাদেশের টোটাল গণতান্ত্রিক ব্যবস্থাটা নষ্ট করেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এবং অনেকটা আওয়ামী লীগ এবং ভারত আজকে একাকার হয়ে গেছে। এখন মূলত আসলে যদিও আমাদের দেশে একটা সরকার ব্যবস্থা রয়েছে, কিন্তু এই সরকার ব্যবস্থাটা কোনোভাবে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার সরকার না, এবং এখানে প্রতিটি বিষয় কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে দিল্লি থেকে। তো বিএনপি তো শুধুমাত্র যে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়ছে বিষয়টা কিন্তু তা না, বিএনপি কিন্তু লড়তেছে এই যে ভারতের এই মানে দাদাগিরির বিরুদ্ধে। আমরা এটা বহু আগ থেকে রিয়েলাইজ করছি, কিন্তু এখন আমাদের এখন ইন্ডিয়া তো একটা রাষ্ট্র, বিএনপি বাংলাদেশ একটা রাষ্ট্র, রাষ্ট্রের সাথে কিছু কৌশলগত
এখানে নির্ধারণের বিষয় রয়েছে। এখন রাজনৈতিক দল হিসাবে বিএনপি সেই কৌশলের অংশ হিসাবে ভারতের সাথে যতই আমাদের ভারত আমাদের গণতন্ত্র নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত বা আমাদের সার্বভৌমত্ব নষ্ট করার লিপ্ত, কিন্তু সেখানে রাজনৈতিক দল হিসাবে বিএনপি যে কৌশলগুলি অবলম্বন করছে এগুলি বিএনপির সঠিক সিদ্ধান্ত। এখন সেটা যেতে পারে, কালকেও যেতে পারে, কিন্তু বিএনপি যদি এগুলি না করে, ভারতকে যদি বিএনপি তার বাংলাদেশের মানুষের অবস্থানটা রাজনৈতিক দল হিসাবে এই মেসেজটা যদি ভারতের যারা সরকারে রয়েছে, ভারতে যারা নীতি নির্ধারণী মহল রয়েছে, এই দায়িত্বটুকু বিএনপি যদি না করে, তাহলে বিএনপি কিন্তু দেশের মানুষের কাছে দায়বদ্ধ থাকবে। আপনি কি মনে করেন বিএনপি বর্তমানে মানুষের কাছে দায়বদ্ধ? অফকোর্স বিএনপি, হ্যাঁ, পার্লামেন্টে জনগণের পক্ষে না, পার্লামেন্ট, এটা তো পার্লামেন্টটা এই তথাকথিত এই বিএনপি রাজপথে কথা বলতেছে, এবং রাজপথেই বিএনপি গত 2 মাসে কোনো আন্দোলন পাইছে না। গত 2 মাসের আপনি একটি আপকামিং যে নির্বাচনটা গিয়েছে, সেই নির্বাচনে বিএনপি আপনি জানেন প্রায় 3 লক্ষের উপর নেতাকর্মীকে বন্দি রেখে একটি নির্বাচন ব্যবস্থা তারা করেছে, আওয়ামী লীগ করেছে না? এবং সেখানে একটা দলের, আজকে আমার দলের এই ধরেন ভারপ্রাপ্ত চেয়ারপারসন নির্বাসিত, আমার দলের এই উপমহাদেশের অবিসংবাদ নেত্রী ধরেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি এটাকে কি বলে, একটি ফরমাশি রায়ে আজকে ওনাকে কারারুদ্ধ করে দিয়েছে। আজকে বিএনপির মহাসচিব তারেক জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি স্থায়ী কমিটির যারা অত্যন্ত ক্লিন ইমেজের বাংলাদেশের রাজনীতিতে, যাদের নিকটতে আপনি একটি আপাদমস্তক, যাদের আপনি যদি বলেন যে একটি রাজনৈতিক ইতিহাস রয়েছে, সৌন্দর্যের দিক দিয়ে যদি মনে করেন, সে পলিটিক্যাল সৌন্দর্য দিয়ে যদি আইডল মনে করেন, এইরকম বর্ণাঢ্য রাজনীতিবিদদেরকে কিন্তু জেলে পুড়ে একটা তথাকথিত মামলার মাধ্যমে সরকার এই নির্বাচনের বহিটা পার করেছে। কিন্তু এই নির্বাচন এখন আমরা মুক্ত করতে পারি না, আন্দোলন তো চলবে না। এখন আজকে বিএনপি যে আন্দোলন, আমাদের এই আন্দোলন বেগম জিয়াকে মুক্ত করার জন্য এবং রাজনৈতিক নেতাকর্মীদের মুক্ত করার জন্য, একটি নির্বাচন ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করার জন্য এই পর্যন্ত আপনি দেখেন কত হাজার নেতাকর্মী আমাদের হত্যা করা হয়েছে, আমাদের কতজন নেতাকর্মীকে গুম করা হয়েছে, আমাদের প্রায় 7 লক্ষ উপর মামলা আমাদের নেতাকর্মীদের উপর দেওয়া হয়েছে। কিন্তু এরকম জুলুম, হ্যাঁ, এই সরকার ডে আফটার টুমোরো, টুমোরো, ডে আফটার টুমোরো, এই সরকারের পতন কিন্তু অনিবার্য, এবং এই পতনটা এত খুব দ্রুত সময়ের ভিতর হবে। জি, আপনি কিভাবে জানেন? জানি, এটা তো পলিটিক্যাল ইকুয়েশন। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি আশাবাদ না, একজন রাজনৈতিক কর্মী হিসাবে এই সরকারের পতন কত ন্যাক্কারজনকভাবে হবে। আমরা চসেস্কোর কথা মনে আছে, গাদ্দাফির কথা মনে আছে, অনেক স্বৈরাচার শাসকের এরশাদের মতো নির্লজ্জ বেহাইয়ার পতনও বাংলাদেশের মানুষ দেখেছে না? তো এটা টাইম উইল বি টেল আস, এটা সময় বলে দেবে। এখন প্রশ্ন করে আমি প্রশ্ন হচ্ছে যে এই যে সরকার এবার কিন্তু উপজেলা নির্বাচন আয়োজন করছে 5 তারিখ থেকে শুরু হবে আগামী মাসে, আপনারা অংশগ্রহণ করছেন না, এটা কি আপনাদের লাভ না ক্ষতি? না, এটা অবশ্যই আমাদের লাভ হচ্ছে, কারণ এই নির্বাচনের ফলাফল তো পূর্ব নির্ধারিত। ইভেন বিএনপি, আপনি বিএনপিকে তো আপনি দোষারোপ করছেন, বিএনপি কেন নির্বাচনে যাচ্ছে না। আপনি দেখেন আওয়ামী লীগের চিত্রটা দেখেন, আওয়ামী লীগের আজকে সাধারণ সম্পাদক ওয়াদুল কাদের বাধ্য হয়ে বলতেছে যে মন্ত্রী এমপিদের ওয়েলফেয়ার, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার যেন নির্বাচন থেকে সরে যায়। সাম্প্রতিক আপনি একটি উদাহরণ, নিকট অতীতে বাংলাদেশে এরকম আপনি অবস্থা দেখেছেন, জেলা প্রশাসক কার্যালয় নাটোরে সিংড়া উপজেলায় বর্তমান তথ্য প্রতিমন্ত্রী যে জুনায়েদ আহমেদ পলক টিভিতে এসে, উনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব, উনি এসে এরা জাতিকে কি দিবে, উনার শালা মানে উনার ব্রাদার ইন ল একজন প্রার্থীকে ধরেন ডিসি অফিসের সামনে, যিনি নমিনেশন আওয়ামী লীগের মাঠ পর্যায়ের একজন কর্মী, বোধহয় উপজেলা আওয়ামী লীগের মেম্বার, ও নমিনেশন সাবমিট করেছে, তাকে অপহরণ করে নিয়ে গেছে, তাদেরই প্রার্থী, এবং সেটা প্রকাশ্যে সিসিটিভিতে আপনি দেখেছেন, দেশবাসী দেখেছেন। একটা পুলিশ প্রশাসন বা নির্বাচন কমিশনের সাথে দায়িত্বপ্রাপ্ত কারা, সবাইকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ওকে উঠে নিয়েছে, কোনো ব্যবস্থা নিয়েছে? এরপর প্রতিমন্ত্রী ছিল বিদেশে, আজকে দেখলাম কি সেটাকে সিংড়া উপজেলার সেই মানে উপজেলা চেয়ারম্যান এখন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে, হ্যাঁ না, তার শালা না, যাকে অপহরণ করা হয়েছে, তার শালার নেতৃত্বে, সে বলল
আজকে প্রথম আলোতে আপনারা দেখেন মেঘনা চাইতে বৃষ্টি। তাহলে আমাদের আপনি নোয়াখালী সদর আসনে দেখেন, এই যে বর্তমান এমপি যিনি রয়েছেন একরাম চৌধুরী সাহেব, ওনার ছেলে তার নির্বাচন করার অধিকার রয়েছে। সেখানে সুবর্ণচর উপজেলায় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে আওয়ামী লীগের, এই বর্তমান আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট। সেখানে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছে কে? বর্তমান রানিং এমপি একরাম চৌধুরী সাহেবের ছেলে। উনি করতেই পারে, আমি সে বিষয়ে বলছি না, আমি সামগ্রিকভাবে আওয়ামী লীগের চিত্রটা আপনাকে জাস্ট উপস্থাপন করলাম। কি উপস্থাপন করলাম? আপনি বলতেছেন বিএনপিকে নির্বাচনে যাওয়ার জন্য। বিএনপি নির্বাচনে যাওয়া লাগবে না, বিএনপি তো এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে, এই নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করেছে। বিএনপির সাথে সাথে বাংলাদেশের যারা বন্ধু রাষ্ট্র, বিশেষ করে একমাত্র ভারত ছাড়া ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাজ্য সহ পশ্চিমারা যারা বাংলাদেশের বিগত দিনে উন্নয়নের অংশীদার, এবং ইউরোপিয়ান ইউনিয়ন স্পষ্টভাবে বলে দিয়েছে বাংলাদেশের বিগত জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য এবং মানের দিক দিয়ে অত্যন্ত নিচু মানের হয়েছে। এই নির্বাচন কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এখন বলতে পারেন পলিসিগত আমি একটি কথা বলি, আপনাকে ফ্লোট দিচ্ছি, যে এখন ইন্টারন্যাশনালি কয়েকটি ইস্যু, ইসরায়েল ইস্যু বা বিভিন্ন ইস্যুতে হয়তো আন্তর্জাতিক মহল কিন্তু বিষয়টা নিয়ে ওইভাবে কথা বলছে না, কিন্তু সবাই কিন্তু বাংলাদেশের দিকে চোখ রাখছে। বিশেষ করে যারা বাংলাদেশের উন্নয়নের অংশীদার, তারা কিন্তু বাংলাদেশের নির্বাচনকে গ্রহণ। ধন্যবাদ। আমি আসছি আপনার কাছে একটু পরে, আমি যাচ্ছি কলার কাছে এবং এরপর আপনার সাথে কথা বলবো। কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারুক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ঈদ মুবারক ভাই, আপনি কেমন আছেন? ঈদ মুবারক। ঈদের পরে অনেক করে হলো, বিলম্বে হলো, আপনাকে ঈদের মুবারকবাদ এবং আপনার প্যানেল সদস্যদেরকে আমার সালাম। জি জি, আপনার প্রশ্ন বা মন্তব্য কি? আমি দুটো কথা বলতে চাচ্ছি ফারুক ভাই। জি বলেন। আপনি দেখতেছেন বাংলাদেশের এই যে আজকে দুরবস্থা, এই যে আজকে সর্বনাশ হয়েছে, আমার হার্ড অ্যান্ড সবরিনটি, আমার আইডেন্টিটি, আমার টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি আজকে হুমকির সম্মুখীন। এর কারণটাই হচ্ছে ভারতের মেল ইন্টারভেনশন, আমাদের রাজনীতিতে ভারতের ইন্টারভেনশন। 111-এর দূষণ থেকে শুরু করে সবকিছু, পিলখানায় আমার সেনাবাহিনীকে হত্যা, সবকিছুর পেছনে কিন্তু চিফ আর্কিটেক্ট হচ্ছে ভারত। আপনি দেখছেন গত ইলেকশনে কোনো দল ইলেকশনে যায় নাই, শুধু আওয়ামী লীগে ইলেকশন হয়েছে। বাংলাদেশে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের আগে, বাংলাদেশে অফিসিয়াল ব্রডকাস্টের আগেই ভারত কংগ্রেচুলেশন বলেছে হাসিনাকে। সুতরাং এখন যদি বিএনপি এই স্বৈরাচার, এই ডিক্টেটর, এই ব্যাংক ডাকাত, বুথ ডাকাত, রিজার্ভ চুর, এদের গণতন্ত্র হত্যাকারী, এদের আন্ডারে যদি এখন উপজেলা নির্বাচনে যায়, এটা হবে আপনারা সুইসাইডের। কারণ হচ্ছে গিয়ে উপজেলা চেয়ারম্যানের ক্ষমতা কতটুকু আপনি জানেন? বাট না গিয়ে কি লাভ হবে? না গিয়ে উপজেলা নির্বাচনে যদি না যায়, হোয়াট ইজ দ্য বেনিফিট? বেনিফিট হচ্ছে জাতির আস্থা অর্জন করতে পারবে, জাতি জানবে যে বিএনপি কোনো প্রলোভনে কোনো আপোষ করে না। সংসদ নির্বাচনে যায় নাই, না গিয়ে জাতির তো অনেক আস্থা অর্জন করছে আপনাদের কথা অনুযায়ী, তাহলে এটাতে কি লাভ হইছে? এই আস্থা দিয়ে কি করবে? বিএনপি অর্জন করেছে ফারুক ভাই, মাত্র ওভারঅল টার্ন আউট ছিল 2%, একদম 2% বাদ দিলাম আমি, 1% ছিল। বাট বিএনপির বা জনগণের বেনিফিট কি হইছে? এই যে আস্থা অর্জন করার জন্য নির্বাচন বয়কট করছে, তাহলে কি বেনিফিট যে হয়েছে ফারুক ভাই, আমি বলি আপনাকে, ইনশাআল্লাহ সুনার অর লেটার, আমি বলি আপনাকে, ইনশাআল্লাহ সুনার অর লেটার বাংলাদেশ মাস আপরাইজিং, অর্থাৎ গণ অভ্যুত্থানের দিকে বাংলাদেশ যাচ্ছে। এই যে বিএনপি যে আস্থা অর্জন করেছে, জাতি কিন্তু বিএনপির সাথে রাস্তায় নেমে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ। আরেক বলতে চাচ্ছি না, আজকে আর না, থ্যাংক ইউ আপনাকে যে আপনি বলছেন যে আস্থা অর্জনের মাধ্যমেই জনগণ বিএনপির সাথে মাঠে নেমে আসবে। এটা আপনার কথা দেখা যাক, এটা আমি ওসি সাহেবের কাছে প্রশ্ন করবো যে হোয়াট ইজ দ্য প্ল্যান জনগণকে নিয়ে সামনে আসার জন্য। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ফারুক ভাই। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক। ফারুক ভাই, আপনাকে ঈদ মুবারক এবং নববর্ষের শুভেচ্ছা। জি, আপনাকে চমৎকার লাগছে ফারুক ভাই, থ্যাংক ইউ। আপনি আবার নতুন করে অনুষ্ঠান শুরু করছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনার মন্তব্য? আমার মন্তব্য হচ্ছে ফারুক ভাই, উপজেলা নির্বাচন হচ্ছে একটা স্থানীয় সরকার নির্বাচন। রাইট। আমার পূর্ববর্তী বক্তা যে বললেন, বাংলাদেশের রাজনীতিতে কিন্তু আমরা যারা তৃণমূলের রাজনীতিতে বিশ্বাস করি, বিশেষ করে আগের দিনে যারা রাজনীতি করতেন আমাদের সময়কালীন, আমি 80 দশকের কথা বলছি,
তখন কিন্তু স্থানীয় নির্বাচনগুলোতে কোনো মার্কা ব্যবহার করা হতো না। সেই পুরানো ইয়েতেই আওয়ামী লীগ ফিরে গেছে। এবার কিন্তু কোনো মার্কা দিয়ে নির্বাচন হচ্ছে না ফারুক ভাই, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনার তৃণমূলের রাজনীতিকে শক্তিশালী করতে হলে উপজেলা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 100%। আমার প্রশ্ন হচ্ছে বিএনপির ভাইয়ের কাছে, উনারা নির্বাচন বর্জন করলেন 2018 সালে। উনারা বর্জন কি? উনারা প্রতিবাদ করছিলেন, আন্দোলন করছিলেন এবং ডাক দিয়ে বলছিলেন এই হাসিনাকে করে যেতে হবে আমাদের আন্দোলনের মাধ্যমে। দুর্ভাগ্যজনক ভাবে হোক সেটা হয়নি। কিন্তু এর মানে না একটা আন্দোলন ব্যর্থ হতে পারে ফারুক ভাই, কিন্তু একটা দলকে যদি আপনি সামনে নিয়ে যেতে চান আপনার তৃণমূলের রাজনীতির দরকার পড়বে ফারুক ভাই। আপনার বাংলাদেশের 465টা উপজেলা আছে। আমার বিএনপির ভাইয়ের কাছে প্রশ্ন, 2016 সালের পর বিএনপি কোন জাতীয় কাউন্সিলই করেনি ফারুক ভাই। আপনি জাতীয় কাউন্সিল যদি আপনি করেন না, তাহলে আপনি নেতা নির্বাচন কিভাবে করবেন? সাংগঠনিক ক্ষমতা কিভাবে আপনি উপস্থাপন করবেন? এখন এই যে ঠিক আছে, আপনার কথাটা আমি বুঝতে পারছি। আপনাকে জাস্ট একটা প্রশ্ন করি আমি, এই যে উপজেলা নির্বাচন হচ্ছে, এটা তৃণমূলের মানুষের মানে নেতা নির্বাচিত হচ্ছে, তো এই তৃণমূলের মানুষের নেতা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে না, আপনি কি মনে করেন না যে সঠিক লোক, সঠিক নেতা, সঠিক লিডার বাছাই করার ক্ষেত্রে ইন্টারফেয়ার হচ্ছে? অর্থাৎ বিএনপি তো হতে পারে, বিএনপি তো একজন ভালো মানুষ আছে যে আপনার উপজেলাকে ভালো নেতৃত্ব দিতে পারে, যেহেতু বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে না, ওই লোক কিন্তু উপজেলা চেয়ারম্যান হচ্ছে না, তাহলে দেশের মানুষ, ওই এলাকার মানুষ, ওই এলাকার আমজনতা একজন ভালো নেতাকে হারাচ্ছে না, তাহলে সরকার কি উচিত না এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করা যাতে করে সবাই নির্বাচনে অংশগ্রহণ করে? আপনার সাথে আমি একমত ফারুক ভাই। আপনি একটু দেখেন, খেয়াল করে দেখেন, আপনার এই অনুষ্ঠানে রাহেল ভাই এসেছিলেন, আপনি অনুষ্ঠান করছেন, আমি যুক্তরাজ্য আওয়ামী লীগের কথা বলতেছি, যিনি বর্তমানে নির্বাচন করার জন্য বাংলাদেশে গেছেন। কখন মানুষ আপনার প্রবাসী মানুষ বাংলাদেশে যায় ফারুক ভাই? যখনই বাংলাদেশের নেতৃত্ব শূন্যতা থাকে, তখনই এখান থেকে আমরা ওইটা শূন্যতা পূরণের জন্য আমরা যেখানে বসে থাকি। আপনি একটু আগে বলছেন একটা টপিক আপনি নিয়ে আসবেন, যেটা বলছেন যে ওভারসিজে রাজনীতি করা। আমি ইনশাল্লাহ ওইটা পার্টিসিপেট করবো, ওইটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এখানে বসে আমরা কি করি আসবো, এখানে বসে যারা রাজনীতি করতেছে ফারুক ভাই, এরা কিন্তু আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমরা চিনতেছি, কারণ এরা মেইন স্ট্রিমে রাজনীতি করতেছে না। কিন্তু কি হচ্ছে, বাংলাদেশে যাচ্ছে ওরা রুটি হালুয়ার জন্য। কি জন্য? সুযোগ করে দিচ্ছেন আমাদের স্থানীয় নেতৃত্বরাই, যারা নির্বাচনে অংশগ্রহণ করতেছেন না ফারুক ভাই। আপনি যখন নির্বাচনে অংশগ্রহণ করবেন, স্বাভাবিকভাবে আপনি আপনার জনপ্রিয়তা যাচাই করতে পারবেন। আমরা যারা নির্বাচনে বিশ্বাস করি, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না, তখন 21 বছর ক্ষমতার বাইরে ছিল, নির্বাচন বর্জন করে নিয়ে ফারুক ভাই। এই জন্য ফারুক ভাই কেন ওদের তৃণমূল আমার স্পেসিফিক কোশ্চেনটাকে আপনি বুঝতে পারছেন কিনা, যে আপনার স্পেসিফিক বুঝতে পারছি, সরকার কি এই দায়িত্ব নিতে পারে না? আস্থা আছে কিনা ওইটা আপনি বুঝতে চাইছেন, যে একজন যদি নির্বাচন অংশগ্রহণ করে সে কি আবার ইন্টারফেয়ার করবে কিনা? এই যে আপনাকে একটু আগে আমাদের অশ্রু সাহেব একটা কথা বললেন যে জুনায়েদ আহমেদ ফলক সাহেবের শালা একজনকে কিডন্যাপ করে ফেলছে। ফারুক ভাই, আমি আপনার সাথে 100% একমত। আওয়ামী লীগ যে সিদ্ধান্ত নিছে এখন বর্তমানে, আমি একজন আওয়ামী লীগ কর্মী এবং আমি বাংলাদেশ ছাত্রলীগের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ ব্যক্তি ছিলাম, আমি বলবো না কোন জায়গায়। আমি বলতে চাচ্ছি ওই যেটা আওয়ামী লীগ যেটা সিদ্ধান্ত নিছিল, মাননীয় প্রধানমন্ত্রী যেটা নিছিলেন, ওইটা আওয়ামী লীগের মধ্যে কার্যকর করতে পারবে না। কি জন্য করতে পারবে না আমি আপনাকে বলি। বর্তমান আইজিপি সাহেবের ভাই, আপন ভাই, আপনি জানেন আমি জানি, সুনামগঞ্জে ইলেকশন করছে, তখন আত্মীয়তা কোথায় ছিল? আমি আরো আপনাকে আপডেট দিই, বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান শফি আহমদের আপন ছোট বোন বর্তমান জাতীয় সংসদের সদস্য, বর্তমান জাতীয় সংসদের মহিলা সদস্য, তখন আত্মীয়তা কোথায় যায় আপনার? আপনি যখন নিজের দলকে আমি সম্মানিত করলাম, জাস্ট সংক্ষেপে অনেক করা লাইন একটা কথা বলি, যে আপনি কি মনে করেন না যে সরকার চাইলে বিএনপির সাথে আলোচনা করে একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে পারে? ফারুক ভাই, আমরা যখন এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু সবাই ভাই ভাই। আমরা যদি স্থানীয় নির্বাচনে, যেহেতু আওয়ামী লীগ এবার শেখ হাসিনা পরিষ্কার ভাবে বলছেন কোন মন্ত্রী বা এমপির আত্মীয়-স্বজন আমার কথাটা আমি বুঝছি, আপনি এক্সপ্লেনেশনে না গিয়ে না থাকে নির্বাচনে আপনি বিস্তারিত মানে বর্ণনা না দিয়ে আমাকে এক কথায় বলুন,
সরকার চাইলে কি এমন একটা সমঝোতা সংলাপ আলোচনায় বসিয়ে বিএনপি এবং আওয়ামী লীগের মানে বোথ অংশগ্রহণে একটি ক্রেডিবল এবং অংশগ্রহণমূলক নির্বাচন কি দিতে পারে না? আর ভাই আপনি দেখেন উপজেলা নির্বাচন একটা স্থানীয় প্রশাসনিক নির্বাচন, যেখানে সরকার পরিবর্তন হয় না, কিন্তু একটা গুরুত্ব আছে যেহেতু এখানে তৃণমূলের রাজনীতি যারা করে। আপনাকে আমি বুঝতে পারছি, আপনাকে ধন্যবাদ। আমি বলতে চাচ্ছি ফারুক ভাই, আপনাকে নিজ থেকে উদ্যোগ নিতে হবে। আপনাকে নির্বাচনে হোক আপনার কারচুপি, আপনি যখন নির্বাচনে যাবেন ফারুক ভাই, আপনার জনগণ বলবে হ্যাঁ ওইখানে আওয়ামী লীগ কারচুপি। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমি এই বিষয়েই অসু সাহেব নোট করবেন যে মানে কারচুপিটা দেখিয়ে দিতে হবে আপনার কথা অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে। কিন্তু কতবার দেখাবে? অর্থাৎ একবার দেখালাম, দুবার দেখালাম, তিনবার দেখালাম, যদি মানে সরকার বা নির্বাচন কমিশন বদারি না করে তাহলে এই দেখানোর মাধ্যমে রেজাল্টটা কি, লাভটা কি? যাই হোক, পরবর্তী কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো কল। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ফারুক ভাই, শফিকুল বাড়ি থেকে। ভালো আছেন ভাই? ঈদ মুবারক। ঈদ মুবারক। শফিকুল ভাই কেমন আছেন আপনি? আমি ভালো আছি ভাই। আমি ওখানে বলতাম চাই, সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে এই দুর্নীতি দমন কমিশনের মামলা চলে। আমি বিএনপি ভাইদেরকে বলতাম চাই, উপজেলা নির্বাচন হোক আর স্থানীয় নির্বাচন হোক আর সংসদ নির্বাচন হোক, তারা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার জন্য তারা তাই ওইবারে 15 বছর ধরে মির্জা ফখরুল ইসলাম সাহেবে আগামী যে সময় সাধারণ নির্বাচন আইব তার বয়স কত হইব তাই মন্ত্রিত্ব হতা দিলে। আর তত্ত্বাবধায়ক সরকার তো আমেরিকার যুক্তরাজ্য এরা কি আমাদের সংবিধান পরিবর্তন করতে পারতো না? আমাদের বাংলাদেশের কৌট তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হচ্ছে। ধন্যবাদ। আপনি এক্সাইটেড হয়ে যাচ্ছেন। আমি বুঝতে পারছি যে বাংলাদেশের কোর্টে বা বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের এমপি, বাংলাদেশের পার্লামেন্ট উইল মেক দ্য ডিসিশন। নোবডি। যাচ্ছি পরবর্তী কল। আসসালামু আলাইকুম। কল। আসসালামু আলাইকুম। ভেরি ইন্টারেস্টিং একটা সাবজেক্ট আসলো বেনজির সাহেবের কথা, এটা নিয়ে আমরা একটু আলাপ করবো। কল। আসসালামু আলাইকুম। গলা শুনতে পাচ্ছি না। আমি অসুর আপনার কাছে একটু পরে আসবো। সাইডে আপনার কাছে প্রশ্ন আসি। সাবেক আইজিপি, ভেরি ইন্টারেস্টিং, যেটা এখন আজকের ইম্পর্টেন্ট আজকের হেডলাইন নিউজ ছিল। হ্যাঁ, এই আইজিপি সাহেব তো আপনাদের দেওয়া র্যাবের ডিজি ছিলেন, পুলিশের আইজিপি ছিলেন, অনেকগুলো পদমর্যাদা ছিলেন। এখন সুমন সাহেব আজকে বললেন একটা কথা যে যদি উনি সুযোগ পাইতেন তাহলে পুরা গোপালগঞ্জ কিনে ফেলতেন। দুটো বিষয় আছে। আইজিপির বেতন কত? একটা জিনিস আমার বারবার মনে হয়, ক্ষমতা যখন ছিল বাকিরা আজকে যে কিনা উনি আপনাদেরকে লালন পালন করছেন না, এখানে আমি আমার শব্দটা বলি। আজকে যে সুমন সাহেব যে নাড়াচড়া করতেছেন, উনি তো ইন্ডিপেন্ডেন্ট এমপি, আপনাদের এমপি। উনি বলে দিয়েছেন, উনি পার্লামেন্টে দাঁড়ায় বলছেন মাননীয় প্রধানমন্ত্রীর সামনে। হ্যাঁ, বুঝতেছি। ঘটনা যেটা হচ্ছে, আইজি সাহেবের বিরুদ্ধে কোর্টে মোটামুটি দুর্নীতি বিরুদ্ধে একটা নড়াচড়া শুরু হয়েছে। কে শুরু করছে? প্রথম কালের কণ্ঠ আর সুমন। আজকের মানে দুর্নীতি দমন কমিশনের সময় নিয়েছে 2 মাস। 2 মাসের মধ্যে ওনাকে ইনভেস্টিগেশন চলবে। একটা জিনিস আমার বারবার মনে হয়, বেনজির সাহেব শুধু না, যে কেউ যদি বাংলাদেশ হয়, যদি দুর্নীতি করে, সাবেক আইজি ছিলেন, কারামলে ছিলেন, এটা কারামল বলে না। যখন এটা কি বিএনপি আজকে ওনাকে তদন্ত করতেছে? পত্রিকাতে পড়লাম কি জানেন, উনি বা উনারা আপনাদেরকে বারবার ক্ষমতার আসনে বসিয়েছেন বলেই ওনারা। ফারুক সাহেব, আপনি বুঝতে হবে, এখন কিন্তু বিএনপি তদন্ত করতেছে না। কে করতেছে? তদন্ত করতেছে বর্তমান সরকার। আমি বলি, তদন্ত করতেছে দুর্নীতি কমিশনের বর্তমানে। এখানে যে কেউ হয়, আইনের শাসনে, আমার কথা বলার সুযোগ দেন, আইনের শাসন চলতেছে। বেনজির আহমেদ কেন, যে কোনো দলকে ধরা হবে। এতে আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, অথবা যে কোনো দল করতে পারেন। একটা জিনিস স্পষ্ট মনে রাখতে হবে, হয়তো সাময়িকভাবে অনেকে ছাড়া পায়ে যাচ্ছেন, বলে যত বেশি রাগোগোল হন না কেন একজন ধরা খাবেন। এখন যদি প্রয়োজনে যদি আওয়ামী লীগের কোনো ব্যক্তি হন, মনে করেন কথার কথা উনি দুর্নীতি করতেছেন, ধরা খেয়ে যাবেন।
বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের যে জিরো টলারেন্স, এটা দুর্নীতির যে জিরো টলারেন্স, এটাই কিন্তু বলেন আমাদের ধরেন আপনি যেটা বলছেন জিরো টলারেন্স, অবশ্যই জিরো টলারেন্স। ভাই কোথায় সম্রাট এখনো কাস্টডিতে আছে? কোথায়? কোন কাস্টডিতে? কেন সেটাকে তো কোথায় সম্রাটকে ধরা হয়েছিল তো আজ থেকে প্রায় 4-5 বছর আগে। কোথায় উনি এখন? না তার সে তো ক্ষমতাতে নেই। সে এক সময় যুবলীগের কোথায়? 42 ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশে আজকে তাপমাত্রা। আপনি নিজে সাংবাদিক, আপনি জানার কথা, আপনি জানার কথা। না নিশ্চয় আইনের প্রক্রিয়ার মধ্যে আছে। সম্রাট তো আপনারা এই টক শোতে এসে বলছিলেন সম্রাট ক্যাসিনো মামলা বাংলাদেশের টাকার এসে শুনেন এটা কিন্তু বিএনপি ধরে নাই, এই সরকারই ধরেছে। এই সরকার ধরছে বিকজ অফ ইন্টারনাল কুন্দল। না শুনেন এটা বিষয় না, যত বেশি বাড়াবাড়ি করবেন। বেনজিরকে ধরছেন কেন জানেন? কেন ধরতেছেন? বিকজ ইন্টারনাল কুন্দল। হয়তো উৎসবের মনে নাই অথবা আপনার মনে নাই। কুন্দল মানে আপনি কিভাবে নেন? এই বেনজির কেন গত 15 বছর ধরে খাই নাই? এই সে আর 180 বিঘা জায়গা কি আজকে কিনছে? শুনেন আমি আপনাকে একটা তো বলি, আপনি সাংবাদিক, তার আগে তথ্য নিলেন না কেন? না এখানে শুনেন, সাংবাদিকের কাজ হচ্ছে যদি করাপশন করে তাও কিন্তু তথ্য, কাজটা হচ্ছে কি শুধুমাত্র সবাইকে না মাননীয় প্রধানমন্ত্রী। শুনেন আমি একটা জিনিস বলি, শুনেন আমার কথা বলার সুযোগ দেন। আইনের প্রক্রিয়া আছে, আইনের ঊর্ধ্বে কেউ না। আজকে কিন্তু সম্রাটে ছাড়িয়ে দিয়েছেন। না আমি আপনাকে একটা বলি, আজকে আপনারা সাবেক আর চিফ আর্মি ভাইদেরকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন আইনের ঊর্ধ্বে। শুনেন আমরা যে দেশটা এই পর্যায়ে নিয়ে এসেছি, বাংলাদেশের আওয়ামী লীগের অনেক সফলতা রয়েছে। আজকের বিগত 5 বছরের সরকার, বিগত 5 বছরের সরকারের সময় যত উন্নয়নমূলক কাজ করেছে, যে একটা দুইটা যে বাংলাদেশে দুষ্ট লোক নেই এটা আমি বলি। আইজিপি হি ইজ নট একটা দুইটা, হি ইজ দ্য মেইন। আতাউল্লাহ ফারুক সাহেব সে কি দেশ চালাচ্ছে না? সে সাবেক আইজি ছিল। আজকের বেনজির সাহেব যখন আপনি দুর্নীতি কমিশনার তার পিছনে লাগছে, আমরা পাবলিক জানতে চাই, জনগণ জানতে চায় সে তার উৎস কোথায় ছিল। মনে রাখবেন সে কিন্তু বাংলাদেশ চালাচ্ছে না, সাবেক আইজি ছিল। আইনের দেশ, আইন তার পক্ষে তো লোকজন আইনে গেছে। আমি বলি এতদিন টোকা দিলে সে আপনাদের শুনেন আমাদের আপনাদের নির্বাচনের জন্য এই আইজিপি সবচেয়ে বড় ভূমিকা পালন করছে বলেই সে গোপালগঞ্জ কেনার মতো সাহস রাখে। না আমি আপনাকে বলি, আমি আপনাকে যে তথ্য যেটা বলি, শুনেন আমরা দেশকে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করে বাংলাদেশ আওয়ামী লীগ জিরো টলারেন্স নীতি। আমার কথা বলার সুযোগ দেন, জিরো টলারেন্স বিশ্বাস করে। বাট মনে রাখতে হবে, একটা যদি বলতেন আওয়ামী লীগের লোককে ধরতেছে না, শুধু বিএনপির লোককে ধরতেছে, অথবা তার দলের বাংলাদেশের দুর্নীতির গডফাদার হচ্ছেন তারেক জিয়া। শত কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বিশ্বের রেকর্ড সৃষ্টি করেছে এবং রাজার হালতে লন্ডনে বসে আছে। আমি আমার কথা বলার সুযোগ দেন। যিনি আজকের সারা বাংলাদেশের অর্থ বিদেশ পাচার করে, এই তারেক জিয়া গ্রেনেড হামলা করে বাংলাদেশের সারা জাতীয় নেতাদের আওয়ামী লীগের একদিনে এই আইবির রহমান সহ 21 জনকে হত্যা করে তারেক জিয়া। সেও তো রাজনীতি করতেছে লন্ডনে বসে। আপনি কি মনে করেন না রাজনীতি করতেছে না? আপনি তারেক রহমানকে যে নিয়ে আসছেন ফিলিপাইনের ক্যাসিনোতে বাংলাদেশ টাকা তারেক রহমান সাহেব নিয়ে গেছে, উত্তর দেন না। আমি আপনাকে বলি, বাংলাদেশের যে দুর্নীতি করছে না লোক, এটা বলি না, আমি বলতেছি এই সরকার দুর্নীতি করতেছে। একজন টপটা ধরলাম, প্রথম মাথাটা ধরলাম পুলিশের। এই মাথাটাই বলতে আপনার যেখানে আপনাদের সবচেয়ে বড় জায়গা শেখ মুজিবুর রহমান সাহেবকে যেখানে সমাহিত করা হয়েছে, কবর দেওয়া হয়েছে, সেই এলাকা কেনার জন্য সুমন সাহেব প্রস্তাব দিয়েছে যে আরেকটু সুযোগ পেলে পুরো গোপালগঞ্জ কিনে ফেলতো। একজন আইজিপির যদি এই অবস্থা, আল্লাহ জানে ডিবির হেডের কি অবস্থা, আল্লাহ জানে আদার্স এজেন্সিগুলোর কি অবস্থা, আল্লাহ জানে। তবে একটা জিনিস আমি আপনাকে বলি, আজকের টক শোতে সাবেক আইজি বেনজির সাহেবকে যে তদন্ত চলতেছে, অন্যরাও কিন্তু সাবধান থাকবে। সাবেক হওয়ার পরে এখনো যারা ক্ষমতায় আছে, এখনো যারা ক্ষমতায় আছে, এটা বলেন না। আপনারা ধরবেন, আপনি ধরবেন, সরকার ধরবে যখন তারা সাবেক হবে। সাবেক হলে তাদের আর পাওয়ার নেই।
পাওয়ার যখন থাকবে না তখন এখন যদি আইজিপি আচ্ছা সময় আছে দেখেন আপনি কি বলেন হয়। না যে আজিজের সময় আছে ভাই, দেখেন আজিজ আপনাদের সাবেক আর্মি অফিসার আজিজের ভাই কোথায় ছিল? এখন- কিসের মামলা আসামি বলেন তো আপনি আপনি তো জানেন কিসের মামলা? তাহলে সে একটা ফাঁসি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কি করে বাইরে যায়? কি করে বাইরে যায় বলেন আমাকে? বাইরে অনেকে আছে। আজকে তো গ্রেনেড হামলা ওরে বাবারে, তারিখ যেত আপনার- লন্ডনে এটা তো তারিখ যেত লন্ডনে। এক মিনিট, এটা তো আপনাদের রায় হয়েছে পরে, এখানে আসার পরে। বাট হ্যাঁ। আদিজ সাহেবের ভাইকে আপনারা যখন আদিজ শুনেন, সাহেব BNP যখন চিফ আর্মি ছিল আদিজ সাহেব, তখন আপনারা তাকে জামায়া ধরে দেশ থেকে বের করেছে বিকজ হি ওয়াজ দ্য চিফ আর্মি। এখন আইজিপি সাহেব যখন আইজিপি ছিল তখন আপনারা বলছেন সেলিউট, ইউ আর দ্য বস। এখন বলেন তুমি দুর্নীতি করছো। আসাদুল্লাহ ফারুক সাহেব, বিএনপি যে 21শে আগস্টের যে গ্রেনেড হামলা হত্যা করেছিল তখন বিএনপি ক্ষমতায় ছিল। হ্যাঁ, ছিল, আপনি নিশ্চয় ছিল, জানেন ছিল। এই গ্রেনেড গুলো দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে জনসভায় নিক্ষেপ করেছিল যে গ্রেনেড গুলা, তাদের উদ্দেশ্য হলো একসাথে সারা আওয়ামী লীগকে ব্যানিশ করে দেওয়া। এটা কিন্তু বিএনপি ক্ষমতায় ছিল। বুঝে নিলাম বিএনপি ক্ষমতা এগ্রি। এর জন্য আপনারা সাবেক আর্মি অফিসার চিফ আর্মি আদিজ সাহেব যখন ক্ষমতায় ছিল তার ভাই এত করাপশন করার, এত দুর্নীতি করার পরেও তাকে বলতেন বাবা এখন কি ক্ষমতায় আছে? ওরে বাবা, এখন তো দেশের বাইরে তাকে ধরবেন কিভাবে? না, এখন সে দেশের বাইরে তাকে ধরবে কিভাবে? সে হাঙ্গেরিতে, সে মাল্টাতে, সে ইউরোপের প্রত্যেকটা দেশে বিস্তার করতে, বিক্রি করতে। এবং আচ্ছা, এই যে বেনজির সাহেব যে এতগুলো আকাম করলো, এখন সুমন বলতেছে বা ধরুন কালের কণ্ঠ দিলে আমি পুরোটা পড়ে আমি আধা ঘন্টা অজ্ঞান ছিলাম যে একজন আইজিপি এত আকাম করতে পারে, তাহলে সরকারের ইন্টেলিজেন্স, সরকার কি করছে? মানে সরকার কিছু করে নাই বিকজ ক্যাসেল করতে সাপ বেরোয় আসবে। অর্থাৎ সাপ বলতে কি বোঝাচ্ছি, নির্বাচনের মেন হাতিয়ার ছিল এই আইজিপি। সে এত যদি ক্ষমতাবান লোক তো আজকেও ক্ষমতায় থাকে নাই তো, রাই কেন সেটা ক্ষমতায় থাকে সাবেক। এটাই বলছি, আপনার দৃষ্টিতে সে যেমনি ভাবে ক্ষমতাবান লোক বলছে। একটা কথা বলে দিই, আপনার বয়স এখন 65 বছর, ঠিক আছে? আর শর্ত হচ্ছে নির্বাচনে বাংলাদেশে কনস্টিটিউশন 60 বছরের পরে ক্ষমতা রাখতে পারবেন না। এখন আপনি কেমন ক্ষমতা ধরবেন? আপনাকে এখন রাখতে পারবে? পারবে না। না, এটাই বলছি তো, সরকার জিরো টলারেন্স বিশ্বাস করে। এটা বলি না, আমার সামনে এটা বললাম। আপনি কি বিশ্বাস করেন না? বিশ্বাস করে সম্রাট বাইরে থাকতো না, বিশ্বাস করে সম্রাট ক্যাসিনো সম্রাট বাইরে, বিশ্বাস করলে জোসেফ বাইরে যাইতে পারতো না, বিশ্বাস করলে আইজিবি এখন তদন্ত হইতো না, বিশ্বাস করে জুনায়েদ আহমেদ ফলকের শালা গিয়ে কিডন্যাপ করতো না। আমি আপনাকে বলি, আপনাকে একটা তথ্য আপনাকে দেই, দুর্নীতি যে বাংলাদেশও হচ্ছে না, পৃথিবীর সব দেশে দুর্নীতি হয়। আমার কথা বলার সত্যি, আমরা যে দেশে বসে আছি, আমেরিকার মতো দেশ, ব্রিটেনের মতো দেশ, হাই লেভেলের দুর্নীতি হয়, হাই লেভেলের দুর্নীতি। আমি বলি তারা যে অস্ত্র সেল করে এটাই তাদের দুর্নীতি, ওয়ার লাগেন এটাই দুর্নীতি। তারা পৃথিবীকে, আতাউল্লাহ ফারুক সাহেব, পৃথিবীতে যুদ্ধ যেসব কান্ট্রিতে হচ্ছে মূল সূত্র ধরে দেখবেন আমেরিকা ব্রিটেনে অস্ত্র সেল করে, এটাই তাদের মূল দুর্নীতি, মূল দুর্নীতি। বাট একটা জিনিস মনে রাখতে হবে, ইন্টারনালি বাংলাদেশ সরকারের কিন্তু আওয়ামী লীগের পলিসি হচ্ছে জিরো টলারেন্স। কোথায় জিরো টলারেন্স? এটা কখন বলিয়েন না, এটা ভুয়া। এটা না হলে সম্রাট কখনো বাইরে হইতে পারে না। এই সম্রাট দেশ চালাচ্ছে না, ঢাকা শহরকে গ্রাস করে ফেলছে, দেশ চালাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। তাহলে আইজিপি চুরি করলো কিভাবে? এটা তো আইনের প্রক্রিয়া রয়েছে, এটা তো আইনের প্রক্রিয়া। কোথায় রে প্রক্রিয়া? যতক্ষণ সে আইজিপি ছিল ততক্ষণ বাবা তুমি হচ্ছে দুধে দেওয়া তুলসী পাতা, বিকজ তুমি আমাকে হেল্প করতেছো, তুমি যা চুরি করে সমস্যা নেই, এখন তোমার পাওয়া নেই, আসো তোমাকে গ্রেফতার করি। ঠিক কিভাবে না, এটা আমি বিশ্বাস করি না। তবে একটা জিনিস আমি বলি আপনাকে, একটা জিনিস মনে রাখবেন, এই দেশকে সামনে দিয়ে নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমি বলি আজকের যে টপ অফ দি স্টোরি দুইটা ছিল, একটা ছিল বেনজি সাহেবের কথা, আরেকটা ছিল বাংলাদেশের কুয়েতের মানে কাতারের আমির ঢাকায় ভিজিট করেছিল। একটা জিনিস মনে রাখবেন, এই দেশকে একটা দুইটা যদি মানে অসৎ মানুষের যদি আমাদের দেশকে ইদিক সিদিক করতে চায়, কিন্তু আমাদের শত সুযোগ রয়েছে বাংলাদেশের। আজকের বাংলাদেশের শ্রমশক্তিতে বিশ্বাস করবেন কিনা, কাতারের সরকারের সাথে 10টা চুক্তি হয়েছে। এই 10টা চুক্তি আপনি চিন্তা করতে পারবেন না এই সরকারের আগামী দিনের। 10টা চুক্তি আজকে করেছে সরকার, মিডিয়াতে আসছে। হ্যাঁ, কিন্তু ভারতের একটা চুক্তি মিডিয়াতে আসে নাই। আজকে 10টা চুক্তি করতে হবে, বিশেষ করে বাংলাদেশের একটা গোপন চুক্তিও মিডিয়াতে আসে নাই। আজকে 10টা যে চুক্তি করেছে তার মধ্যে শ্রমশক্তি, আজকে 10টা যদি মিডিয়াতে আসে, দ্যাটস গ্রেট অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণ। তাহলে ভারতের সাথে মোর দ্যান 50 চুক্তি হয়েছে, একটাও কেন মিডিয়াতে আসে না? বাংলাদেশ এই কারণে তো বাংলাদেশের সামনের দিকে যাচ্ছে। আজকের যে বাংলাদেশ অগ্রযাত্রা,
আজকে যে বিশ্বের অর্থনীতিতে বাংলাদেশের মতো দেশ 37 ইকোনমিক স্ট্রংগেস্ট কান্ট্রি, আপনি নিশ্চয়ই জানেন। এটাই তো সরকার, এটা তো সরকারের উন্নয়ন। সরকারের উন্নয়ন তখনই বলতাম যে মহামান্য আইজিবি সাহেব যদি আজকে দেখতাম যে বেচারা কোনো মাত্র পেনশন, তাহলে আপনি কি চাচ্ছেন যারা দুর্নীতি করেছে তাদেরকে মানে আর জনসম্মুখে নিয়ে আসবে না? আরে সরকার আগে নিয়ে আসবে, নট পরে, আগে আগে হয়নি কি ওয়াজ দ্য পাওয়ার। একটা দুইটা বিষয় কোথায় আমি এখন লিখে দিলাম ডিভির, আপনি যাই ওই ইয়েতে, আপনি ওইটা বলতে পারেন। আমরা তাকে সাইফুল ইসলাম সাহেব ছিলেন কিনা, জি, প্রত্যেকটা ব্যাংক খালি করে ফেলাইছে। এস আলম কি করছেন, যে তার বিরুদ্ধে কথা তারে সাইজ করছেন, যে তার বিরুদ্ধে কথা তারে, প্রত্যেকটা ব্যাংক খালি করে ফেলছে। টাকাটা কোথায়? কানাডাতে। কি করছে? বিকজ নিশ্চয়ই আপনাদের কারো একজনের সাথে লিয়াজও আছে, তো আপনার জিরো টলারেন্স, তাই না? আপনারা সাগরুডিকে মেনে ফেলছে, বলছেন 48 আওয়ার্সের মধ্যে অ্যারেস্ট করবেন সারা খাতুন সাবেক। আমি আপনার ফার্স্টেশনের কথা বুঝতেছি, বাট একটা জিনিস মনে রাখবেন, একটা ব্যর্থতার কারণে কিন্তু আমি একটা ব্যর্থতা বলছি না, আমি হাজারটা বলতে পারবো। এটা বলেন যে আমরা এই কথাটা কখনো বলি না, জিরো টলারেন্স, এটা বলি না, এটা আমি আবার আপনি আজকে ডিবির হেডে বলেন সেম অবস্থা। আপনি আর্মি অফিসার, ও মাই গুডনেস, আদিল সাহেব তো যখন ছিল তার ওয়ার্ডে কোন দেশে তার ব্যবসা আতালে ফারুক সাহেব, আপনার কথা বুঝছি, আপনি ইমোশনাল। না আমি ইমোশনাল না, বাস্তব বাস্তব। এই সরকারের 20টা সফলতা আছে, একটা যদি ব্যর্থতা থাকে, পদ্মা সেতু সফলতা, হাজার সফলতা, আমি সফলতা বলছি। আপনি কি সেদিন আপনি ঢাকা শহরে এলিভেট এক্সপ্রেস দেখেন নাই? সফলতা। আপনি কর্ণফুলী টানেল দেখেন নাই? সফলতা। আজকে বাংলাদেশের যে আমাদের যে অগ্রগতি, আজকে যে আকাশ, বিশেষ করে বাংলাদেশে আমাদের যে স্যাটেলাইট, কোনো লাভ নাই, ব্যর্থতা। শুনেন, এটা ব্যর্থতা, আমাদের এটা ব্যর্থতা, লস প্রজেক্ট। শুনেন, আমাদের সালমানের প্রমাণকে হ্যাপি করার জন্য একটা প্রজেক্ট। আমি বলি, আমাদের যে মেগা প্রজেক্টগুলো করে আজকে যে বাংলাদেশের মতো দেশকে পদ্মা সেতু বিগ অ্যাচিভমেন্ট, আমি আপনাকে বলছি বিগ অ্যাচিভমেন্ট, যখন হয়তো বিগ অ্যাচিভমেন্ট, কি আপনারা বলছেন সাটেলাইটের কথা বলছেন, দিস ইজ দ্য প্রজেক্ট যেটা সালমান এফ রহমানকে হ্যাপি করার জন্য একটা প্রজেক্ট। নাথিং সালমান এফ রহমানকে বাংলাদেশ সরকারের নিষিদ্ধ, সালমান এফ রহমানের এটা আপনি আমাকে ভালো জানেন। আমি জানি। আপনাকে একটা জিনিস আপনাকে বলি, আজকের এলিভেট এক্সপ্রেস, আজকের যে কর্ণফুলী টানেল, আজকে যদি আপনি মেট্রো রেল দেখেন, এটা সবই পাবলিকের জন্য। আমি তো বলছি এটা সবই বাংলাদেশের মানুষের জন্য। এই জিনিসটা বলতে পারেন না যে এটা মানুষের জন্য। আপনারা সাদাকে সাদা, কালোকে কালো বলতে পারেন না। যেমন পদ্মা সেতু বারবার বলতে দিচ্ছে গ্রেট অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য মেট্রো রেল অ্যাচিভমেন্ট, কিন্তু আপনি কি সরকারকে ধন্যবাদ দিবেন? অবশ্যই ধন্যবাদ দিচ্ছি আমি তো। অ্যাচিভমেন্ট, হোয়াট ডু ইউ মিন বাই অ্যাচিভমেন্ট? কিন্তু বেনজির সাহেব, বিএনপি তো মুঠেই বেনজির সাহেব পুরো বিগত 15 বছর বাংলাদেশ সরকারের যে উন্নয়ন মেগা প্রজেক্টগুলো করেছে, আজ পর্যন্ত দিন দুপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদিনও শুনি নাই যে বাংলাদেশ আওয়ামী লীগের অ্যাচিভমেন্টগুলো ধন্যবাদ দিয়েছে। প্রশ্ন করতে পারেন, কিন্তু নির্বাচন সুষ্ঠু হয় নাই, সরকারের ব্যর্থতা, একতরফা নির্বাচন, পার্লামেন্টে একতরফা কথাবার্তা হচ্ছে, সরকারের ব্যর্থতা। আপনার লোক পার্লামেন্টে নির্বাচনের জন্য, বিএনপি তে নির্বাচন বিশ্বাস করে না, কারণ আপনি খেলার মাঠে রেফারি রাখছেন আপনারটা, খেলার মাঠে আম্পায়ার বলছেন যেই বলই করে। আব্দুল্লাহ ফারুক সাহেব, বিএনপি নির্বাচনকে ভয় পায়, তারা নির্বাচন করতে চায় না, কারণ আপনাদের আম্পায়ার ঠিক না। এখানে বুঝতে হবে আজকের টকশো যদি আমি যদি নাই উপস্থিত থাকতাম, আমার পক্ষ থেকে একদম নীল হতো। এখানে বুঝতে হবে, আপনি যাকে ইনভাইট করেছেন উনি যদি অ্যাটেন্ডেন্স না করে, আপনি কিচ্ছু করতে পারবেন না। উনি যদি মনে করে যে আমি ভাই না, এখানে না, বিষয়টা হচ্ছে না, বিষয়টা বুঝতে হবে, বিএনপি মাঠেও নাই, গাঠেও নাই, তার আন্দোলনও নাই। একটা জিনিস বলি, বিএনপি যদি বুঝতাম নির্বাচন শুধু না, তাদের অবস্থান কোথায়? আজকে বিএনপি রাজপথে আছে, বিএনপি রাজপথে নেই। দেশের হয়ে একটা কথা বলি, বিএনপিটা অ্যান্সার দিই, বিএনপি ব্যর্থ উনি বলবে আমার প্লিজ জিরো টলারেন্স, এই শব্দটা আর টিভিতে বলবেন না, বিকজ এই বেনজির, এই এসকে সিনহা সাহেব, আমি বুঝেছি, আমি আপনার কথা আমি বুঝেছি। একটা জিনিস বুঝতে হবে, এই শোনেন, বাংলাদেশের অগ্রযাত্রা বিগত 15 বছরের যে ট্রেন্ড বাংলাদেশে যাচ্ছে, বিগত 10 বছর যে বাংলাদেশের যে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে এসেছে, আমাদের মান মর্যাদা গেছে, আন্তর্জাতিকভাবে যে লেভেল নিয়ে গেছে, বাংলাদেশ সরকারকে আপনি সাধুবাদ দিতে পারেন। বাট আমি একটা জিনিস বলি, আজকের অগ্রগতি, আজকে বিএনপি সবসময় জানে করে কি, বিএনপি সবসময় দেশের বিরুদ্ধে একটা গোটায়, বিএনপি সবসময় চায় বাংলাদেশকে
রাজনীতিকে বিদেশের দিকে নিয়ন্ত্রণ করবে। এক সময় আপনি জানেন গত নির্বাচনে আপনি সব সময় তারা আমেরিকার হাই কমিশনের সাথে দৌড়াদৌড়ি করতো। তারা ধারণা ছিল পিটার হাস সাহেব তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিবে। কিন্তু আপনাদের ইন্ডিয়ার দখল, তারা এটা বুঝে না যে আপনারা ইন্ডিয়ার দখল করে আছেন, ইন্ডিয়া আবার আমেরিকার এখানে বলি আপনাকে, কোন পিটার হাস আর আমেরিকা, কানাডা আর ইন্ডিয়া আমাদেরকে ক্ষমতায় বসাতে পারবে না। এই দেশের মানুষ কিন্তু ইন্ডিয়া পারে বলে পররাষ্ট্র মন্ত্রী বলছেন। আমি আমার কথাটা বলার সুযোগ দেন। এদেশের জনগণ আপনার পক্ষে থাকতে হবে, এদেশের মানুষের প্রতি আপনার আস্থা থাকতে হবে, মানুষের ভালোবাসা থাকতে হবে। মানুষ কি আছে পক্ষে? আপনি কি নির্বাচন দেখেন নাই? একতরফা নির্বাচন হয়েছে, আর পক্ষে না থাকলে শুনেন, নির্বাচনের ভোটের হার ছিল 44%, 44% ছিল ভোটের হার। আপনি কিছু কিছু এরিয়াতে ভোট হয়েছে, আমি নিজে উপস্থিত ছিলাম। বাট আমি একটা জিনিস আপনাকে বলি, আপনি মানে বিষয়টা যেন মনে রাখবেন, বিএনপি যে নির্বাচনের সময় যে ভুল করেছে, তারা পুরো ট্রেনটা মিস করে ফেলছে। তারা আগামী ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে। তারা লাফাই হলো ট্রেনে উঠে আসছে, তারা ট্রেনটা মিস করে ফেলছে। আমি আসছি ওস্তুপের কাছে, কলার সাথে কথা বলবো। কলা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, আমি 1 মিনিট আসবো না বলে পারতেছি না, একদম সংক্ষেপে প্লিজ আমাকে বলতে দেন। সংক্ষেপে। সাইদ ভাই অনেক মিথ্যাচার করতেছেন। সাইদ ভাই আমাকে বলতে দেন, সংক্ষেপে আমাকে বলতে দেন। শেয়ার মার্কেট যারা লুট করলো সবগুলি এখন হাসিনার আশেপাশে গুরগুর করতেছে, তাদের বিচার হয় নাই। মুতাসিরুল ইসলাম মিঠু স্বাস্থ্য খাতে যে হাজার হাজার কোটি টাকা লুট করলো, এখন সে নিউ ইয়র্কে, এখন সরি আমেরিকাতে জয়ের প্রতিবেশী হয়ে আলিশান জীবনযাপন করতেছে, তাদের বিচার হয় নাই। সম্রাটের বিচার হয় নাই। মোল্লা কাউসার, লোকমান, সাইদ কমিশনার, কোনটার বিচার হয় নাই। পদ্মা সেতুর কেলেঙ্কারিতে কোনো বিচার হয় নাই। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ বলছিল 6টার নাম পাইছি, এসএনসি রাবেনিদের অফিস রেইডেড করে আমরা 6টা মিনিস্টারের নাম পাইছি বাংলাদেশে। হাসিনা বলছে না, এরা দেশপ্রেমিক। এতক্ষণ কথা বলছেন, আমি একমত, আপনার সাথে একমত। কিন্তু এই যে 21 আগস্টে গ্রেনেড হামলা করা হয়েছিল, সেটার কি বিচার আপনারা করছিলেন? এইটা আরেকটা মিথ্যাচার। আপনি বলেন কতটা গ্রেনেড শুনেন, একটু হোল্ড করি, একটু জজমি একটা মিথ্যাচার, তাই না? আমি বলছি আমাকে বলতে দেন, আমাকে একটা মিনিট দেন প্লিজ, বলেন প্লিজ। এতটা গ্রেনেড এক্সপ্লোড করেছে, আশেপাশে মানুষ মরেছে, কিন্তু হাসিনার দ্বারে পাশে একটা, হাসিনাকে তার নেতা কর্মীরা ঢেকে রাখছে। হাসিনার দ্বারে পাশে একটা গ্রেনেড যায় না, বিকজ উনাকে তার নেতা কর্মীরা ঢেকে রাখছে। বাট আমার কোশ্চেনটা, আপনি শেয়ার কেলেঙ্কারি, এই কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারি সব বলছেন, আমি একমত, দিস ইজ ট্রু এন্ড রাইট। বাট মাই কোশ্চেন ইজ 21 আগস্টের গ্রেনেড হামলার বিচারটা কেন হয় নাই? এইটা আমি বলতে পারি, এইটা প্রশাসনিক ব্যর্থতা আমি বলবো। তখন ক্ষমতা কে ছিল? ক্ষমতায় বিএনপি ছিল। কার ব্যর্থতা তাহলে? জি, শেষ করি। কার ব্যর্থতা? আর একটা, এটা প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ ফেইলিওর, বিএনপির ব্যর্থতা। কিন্তু আওয়ামী লীগ তো স্বীকার করে না। আওয়ামী লীগ এত ক্রাইম করে, এত করাপশন করে, স্বীকার করে না। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি এন্ড ইলেকট্রাল অ্যাসিস্ট্যান্ট তারা সার্ভে করে বলেছে হাসিনা হচ্ছে ডিজিটাল ডাকাত এবং সাইবার অটোক্রেট, বিকজ she and her family is the major stakeholder of all corruption in Bangladesh. আজিজের ভাইদেরকে সে নিরাপদে হাসিনা বিদেশ পাঠিয়ে দিয়েছে। ফিলিপাইনের রিনাউন্ড সিনেটর জন পুন হিয়ারিং এর পরে বলেছেন জয়ের অ্যাকাউন্ট সিটি ব্যাংক থেকে 100 মিলিয়ন কাছিরাতে আসছে। বলছে, মিস্টার অ্যাম্বাসেডর, ইউর পিপলস হ্যাভ কমিটেড দিস ক্রাইম, হোয়াট অ্যাকশন ইউর গভর্নমেন্ট হ্যাজ টেকেন টু ব্রিং দিস কালপ্রিট টু ক্রিমিনাল। অ্যাম্বাসেডর বলছিল এরা ভেরি পাওয়ারফুল, সরকার কিছু করতে পারতেছে না। ধন্যবাদ। হাসিনার আশেপাশে সব ক্রিমিনাল। ধন্যবাদ আপনাকে, মানিক ভাই, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আপনি অনেকগুলো তথ্য দিচ্ছেন, আপনাকে ধন্যবাদ। এটাই হওয়া উচিত যে আইজিবি সাহেব সরকারের লোক ছিল বলে উনি গোপালগঞ্জ কেনার জন্য পরিকল্পনা তৈরি করতে পারেন, তেমনি গ্রেনেড হামলা বিচার হয় না, এটা বিএনপির ব্যর্থতা ছিল। পরবর্তী কল। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আমি আসসালাম। 21 আগস্ট থেকে লইয়া সকল হত্যাকাণ্ডের বিচার একদিন বাংলাদেশে হইব, কিন্তু বর্তমানে যে আওয়ামী লীগ সরকার যে ম্যানিফেস্টো লইয়া এই সরকার গঠন করছে, আমাদের সিলেটে মেট্রো রেল কইছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তা,
আর যেত সকল মনোফেস্ট করছেন ওটা করুক। আর আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে যে দুর্নীতি মামলা হয়েছে ওটা আওয়ামী লীগ সরকারের ধন্যবাদ দেওয়া উচিত। এখন সকল দুর্নীতি। ধন্যবাদ বেনজির সাহেব বিদায় নেওয়ার পরে মামলা করার জন্য, এটা বলার জন্য আপনাকে ধন্যবাদ। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ফারুক ভাই। ওয়ালাইকুম সালাম। একদম সংক্ষেপে প্লিজ। ফারুক ভাই, আমি বেনজির সাহেবকে একটু বলবো, তার আগে একটু টাচ করতেছি আপনাকে ক্যানাডা হামলা সম্পর্কে। না, আপনি আমাকে সংক্ষেপ, আপনার জন্য আপনি সেকেন্ড টাইম 30 সেকেন্ড কারণ উনি কথা বলবেন। এই একটা মিনিট হচ্ছে জজমিয়া নাটক কেন বানানো হইলো ওইটা পরিষ্কার। আর 2 নম্বর হচ্ছে গিয়ে জাস্টিস জয়নাল আবেদিন দিয়ে একজন ব্যক্তি দিয়ে একটা তদন্ত কমিটি গঠন করেছিল বিএনপি, জাস্টিস জয়নাল আবেদিন। উনি রিপোর্ট দিছিলেন পাশের দেশ থেকে গ্রেনেড আনা হয়েছিল, বাট ওইটা পরে প্রমাণিত হয়েছে। ওইটা আচ্ছা যাই, ওইটা বাদ দিলাম। আপনি আসেন বেনজির সম্পর্কে ফারুক ভাই। বেনজির সাহেব কিন্তু যে সময় আপনার পুলিশের আইজিপি ছিলেন তখন থেকে কিন্তু তিনি ব্যবসায়ী ছিলেন ফারুক ভাই। আপনি জানেন নিশ্চয়ই সরকারের মদদে নাকি সরকারের সহযোগিতায় ব্যবসায়ী ছিলেন করছেন। এনআরভি রিপোর্টের কথা বলতেছি ফারুক ভাই আমি। আপনি জানেন বুটস ক্লাব নামে একটা ক্লাব আছে ঢাকায়, আপনি নিজেও জানেন, যেখানে বাংলাদেশে একটা ঘটনা ঘটেছিল। ওই ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন ডক্টর বেনজির। হ্যাঁ, সরকার কিছু বলা নাই তখন। না, সরকারের কথা আমি ভিন্ন বলতেছি, আমি ব্যক্তি বেনজিরের কথা বলতেছি ফারুক। আপনি জানেন আমিও জানি। সে কি আমার খালাতো ভাই না আপনার খালাতো ভাই নাকি সরকারের আইজিপি? কে বুঝি না ফারুক ভাই, কি বললেন? ব্যক্তি বেনজির কি আপনার খালাতো ভাই না আমার খালাতো ভাই নাকি সরকারের আইজিপি? না, আপনি যখন একটা দলকে একজন ব্যক্তি হিসাবে ওনার বিরুদ্ধে এলিগেশন আনছেন, আমি একবারও ব্যক্তি হিসেবে এলিগেশন আনি নাই। আমি বলছি সে ইন্সপেক্টর অফ পুলিশ, আইজিপি বাংলাদেশ পুলিশে। হি ইজ এ ইনস্টিটিউট, সো ডোন্ট সে হি ইজ এ পার্সন। না, এই জন্য তো বলতেছি, উনি যখন ফারুক ভাই উনি যখন ডিফেন্ড করছেন, উনি যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উনার বক্তব্যটা পেশ করছেন, উনি কিন্তু পরিষ্কারভাবে উনার বিগত দিনে কি করছেন উন্নয়নমূলক কাজ উনি কিন্তু তুলে ধরছেন ফারুক ভাই। আমি উনাকে ডিফেন্ড করতেছি না। আমার প্রশ্ন হচ্ছে বেনজির সাহেব, আপনি বলছেন গোপালগঞ্জ কিনে ফেলছেন, আমার প্রশ্ন ওইখানে আজকে যদি বেনজির সাহেবের বিরুদ্ধে তদন্ত না হয়, বাকি যে পুলিশ অফিসাররা আছে ওদের কাছে একটা প্রশ্নের সম্মুখীন হতে হবে যে সাবেক আইজিপি সাহেব কিভাবে 40 কোটি 50 কোটি হাজার কোটি টাকার মালিক হন। আপনাকে ধন্যবাদ। যারা লাইনে আছেন একটু থাকুন, আমি অশ্রু ভাইয়ের কাছে যাচ্ছিলাম। এই যে উপজেলা নির্বাচন থেকে বেনজির সাহেবের কাছে চলে গেলাম, এই বিষয়ে আপনার মন্তব্য? আমার মন্তব্য দেওয়ার আগে আপনি আজকে আমাকে সময় দিন, যথেষ্ট পরিমাণে মানে যে আমি যে বিষয়গুলি আজকে টকশোর যে আলোচনা বিষয়বস্তু ছিল, কিন্তু অপ্রত্যাশিতভাবে কিছু এখানে অসংলগ্ন কথাবার্তা এসেছে। এটি আসলে আমার কিছু জিনিস আমার ক্ল্যারিফাই করা দরকার। আমি তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন। তারেক রহমানের যে বর্ণাঢ্য রাজনৈতিক এবং পারিবারিক ইতিহাস রয়েছে, এটি শুধু দক্ষিণ এশিয়া, এটা অনেকেই ঈর্ষান্বিত হবে। হু ইজ তারেক রহমান? তারেক রহমান হলো বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাংলাদেশের স্বাধীনতা ঘোষকের ছেলে। হু ইজ তারেক রহমান? তারেক রহমান ইজ দ্য বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর ছেলে। তারেক রহমান একটি রাজনৈতিক দলের বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমান প্রেসিডেন্টের ছেলে ছিলেন, সেনাপ্রধানের ছেলে ছিলেন, প্রধানমন্ত্রীর ছেলে ছিলেন। যারা তারেক রহমানকে নিয়ে এইসব অসংলগ্ন কথাবার্তা বলে দেশে বিদেশে, আমি মনে করি, আমি কারো ব্যক্তিগতভাবে আক্রমণ করছি না, তাদের উচিত তারেক রহমানকে নিয়ে স্টাডি করা। খুব রিসেন্ট তারেক রহমানের একটি বক্তব্য সরকার ভাইরাল করেছে, অবশ্যই সরকার ভাইরাল করেছে, এটা বিএনপি করে নাই। জেনারেল ইব্রাহিমের সাথে কথোপকথনে উনি বলল যে, জেনারেল ইব্রাহিম সাথে কথার এক পর্যায়ে বলল যে আপনি আমাকে তুমি করে বলুন। তখন বলল যে দেখেন, বগুড়ার অজয়পাড়া গায়ে আমার 3 বিঘা কৃষিজ জমি রয়েছে, বাংলাদেশের কোথায়ও এবং বাংলাদেশের বাইরে আমার কোথাও কোনো এক পরিমাণ সম্পদ নেই।
আমি নই, এরকম আমার মতো হাজারো বাংলাদেশের অগণিত যারা তারেক রহমানের ভক্ত, বিএনপির ভক্ত বা সাধারণ মানুষ, এই কথাটা উনি তো অকপটে মিডিয়াতে বলেছে। আজকে 3 যুগের বেশি সময় এই সরকার ক্ষমতায় রয়েছে। এই সরকারের নতজানু পররাষ্ট্র নীতি বা দেশ পরিচালনা ব্যর্থ একটি সরকার, বা যাদের আন্তর্জাতিকভাবে কোনো গ্রহণযোগ্যতা নেই, তারেক রহমানকে উনি গ্রেনেড হামলার আসামি বলেছেন, দুর্নীতিগ্রস্ত লোক বলেছেন। উনাদের সরকারের মানে আমি এখন মানে কি বলবো, কি যোগ্যতা রয়েছে তারেক রহমানের মতো লোককে ব্রিটেন থেকে নেওয়া, বাংলাদেশে পারলে সাজা কার্যকর করুক। উনাদের প্রধানমন্ত্রীর বা যারা বর্তমানে রাষ্ট্র পরিচালনা করেছে, আমি চ্যালেঞ্জ দিলাম যদি তারেক রহমানকে বাংলাদেশে নিতে পারছে ওনারা বাংলাদেশে তারেক রহমানকে নিতে, না তারেক রহমানকে কিছু করতে পারবে? আজকে আপনি দুর্নীতির কথা বলতেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের মেয়ে পুতুলের হাজব্যান্ড কোথায়, উনি কি বলুক? দুবাইয়ের কারাগারে আজকে যে সে বন্দি অবস্থায়, নির্জন কারাগারে, মেয়ে রয়েছে বাংলাদেশে আর মেয়ের জামাই রয়েছে দুবাইয়ের সে নির্জন কারাগারে। আজকে বাংলাদেশের এই যে হলমার্কের মাধ্যমে ইসলামী ব্যাংককে ধ্বংস করার মাধ্যমে শেখ রেহানা অর্থ পাচার করে নাই। আজকে ভার্জিনিয়া গলফ জয়ের দুর্নীতির টাকায় আমেরিকাতে গলফ মাঠ কিনে নেয়। আজকে জয়, শুধু একজন জয় প্রধানমন্ত্রীর অনৈতিক উপদেষ্টা বানিয়ে 1.5 কোটি টাকা জনগণের করের টাকা দিয়ে বেতন নিচ্ছে না। বাংলাদেশে এই সরকার আজকে যতদিন ক্ষমতায় রয়েছে, শুধু এই সরকারের আমলে 62 বিলিয়ন টাকা অর্থ পাচার করেছে। আজকে কি এই জয়ের মাধ্যমে কুইক রেন্টাল বিদ্যুৎ বলেন, বাংলাদেশ ব্যাংকের ফিলিপাইনে অর্থ পাচার হয় নাই? আজকে যারা প্রধানমন্ত্রীর আশেপাশে রয়েছে, পদ্মা সেতু, মেট্রো রেল, এই যে তথাকথিত উন্নয়নের নামে, পরমাণু বিদ্যুতের নামে এই যে বাংলাদেশের টাকাগুলি আপনার পাচার হচ্ছে, আজকে কি ইন্ডিয়াতে বাংলাদেশের টাকাগুলি পাচার হচ্ছে না? বর্তমান সরকারের আমলে যে পরিমাণ শেয়ার বাজার থেকে লুট হয়েছে, পদ্মা সেতু বা মেগা প্রকল্পগুলো নামে যে যতগুলি টাকা পাচার হয়েছে, এটার একটা উত্তর উনি দিতে পারবে? কুইক আজকে বিদ্যুতের অবস্থা দেখেন, আপনি বাংলাদেশ থেকে আসছেন, কি অসহায় মানে মানে দেশবাসী আজকে অনেকটা জিম্মি। মানুষকে কুইক রেন্টালের নামে আপনি বিএনপির আমলে 6 টাকা ইউনিটের বিদ্যুৎ এখন কত টাকা দেশের বিদ্যুতের নামে কি আদানি গ্রুপের সাথে আপনি চুক্তি করে দেশের টাকাগুলি আজকে পাচার হয়ে যাচ্ছে। দুর্নীতি, এই সরকারের দুর্নীতির যদি আমি হিসাব দিই, শুধু এক পদ্মা সেতু বা অন্যান্য মেগা, এখানে টকশো শেষ করা যাবে। আজকে প্লিজ প্রশ্ন করি, আপনি শেয়ার বাজারকে নিয়ে আসছেন, কুইক রেন্টাল, ভেরি গুড, বাট শেয়ার বাজারে কি বিএনপি কেউ জড়িত ছিল না? আপনি বিএনপি আজকে 3 যুগের বেশি ক্ষমতা নাই এখন। এর আগের কথা বলছি আমি। একজন আপনি ফালুর কথা বলবেন। দেখুন আজকে 3 যুগের বেশি, ফারুক ভাই 3 যুগের বেশি বিএনপির একজন নেতা কর্মীকে উনি বলুক যে দুর্নীতি দায়ে সাজা দিছে। বাট ফালু তো করছে না, ফালু ইজ নট বিএনপির নীতি নির্ধারক। বিএনপির কোনো পোস্টে নাই। কেন সে রিজাইন অ্যাকসেপ্ট হয় নাই? শুনেন, আপনি একজন ফালুকে দিয়ে আমার কথার ইয়েটা, আপনি আসেন বেনজিরের কথা, টু দ্য পয়েন্টে আসেন। হু ইজ দ্যাট বেনজির? টুঙ্গিপাড়ার বেনজির আজকে বেনজির উপজেলা হবে। বাংলাদেশে একটা উপজেলা বেনজিরের ভূসম্পত্তি যে যতটুকু রয়েছে তা দিয়ে একটা উপজেলার নামকরণ করা যায় যে বেনজির উপজেলা। বেনজিরের সারা চাকরির জীবনে যদি আপনি যে পত্রিকাটা প্রকাশ করেছে কালের কণ্ঠ, সেখানে একটা হিসাব দেওয়া হয়েছে তার সারা জীবনের চাকরির বর্তমানে অবসরে গেলে 1 কোটি প্রায় 57 লক্ষ টাকা তার ওই যে মানে যে বেতন পাচ্ছে সেটা জমা হয়। আজকে এই সরকার বেনজিরের বিরুদ্ধে কিছুই করতে পারবে না। এই বেনজির যখন ডিএমপির কমিশনার ছিলেন, তখন কি বেগম খালেদা জিয়া বিরোধী দলীয় নেত্রী ছিলেন, উনার বাসভবনে বালুর ট্রাক দিয়ে বেনজির শেখ হাসিনাকে খুশি করে নাই? আজকে বেনজির যখন একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার, মানে একটা পুলিশের প্রধান, সে র্যাবের প্রধান ছিল, নির্বিচারে বিরোধী দলের নেতা কর্মীকে তার নির্দেশে গুম করা হয়েছে, সে র্যাবের ডিজি থাকাকালীন সময় খুন করা হয়েছে, তাকে এই সরকার প্রশ্রয় দিছে এবং ওই প্রশ্রয়ের ফলে সে আজকে গোপালগঞ্জের মতো জায়গাতে রিসোর্ট করেছে। সে আজকে হাজার হাজার বিঘা জমি
আপনার ওই সেন্ট মার্টিনে কিনেছে, ঢাকা শহরে কিনেছে। এরপর উনি দুর্নীতির কথা বললো। এই যে রিসেন্ট নির্বাচনের আগে শুধু যুক্তরাজ্যে সাবেক ভূমি প্রতিমন্ত্রী, ওর নাম কি, সাইফুলের সম্পদের তালিকা প্রকাশিত হয় নাই। এই সরকার এখন পর্যন্ত কিছু বলতে পেরেছেন? ভদ্রলোক বলেছেন ব্যানার্জির ব্যবসা। চাকরি থাকাকালীন সময়ে কোনো সরকারি কর্মকর্তা, এটি সরকারি নির্দেশনা আছে যে আপনি কোনো ব্যবসায় জড়িত হইতে পারবেন না। আজকে কার দুর্নীতির কথা, মানে সারা গায়ে ক্ষত আপনি দিবেন কোথায়? উনি দুর্নীতির কথা, তারেক রহমানের গ্রেনেড হামলার কথা বলেছেন। এগুলি শুনতে গ্রেনেড হামলাটাতেই করেছে আওয়ামী লীগ। দেশকে এটার সাথে সরাসরি ইন্ডিয়া এবং ভারতের আওয়ামী লীগ সভানেত্রী জানতো। উনি যেভাবে, যদি বিএনপি, আমি এখন বলি, যদি বিএনপি কে আজকে দায়ী করতেছে, যদি বিএনপি এই ধরনের উদ্দেশ্য, শুনেন, উদ্দেশ্য প্রণোদিত ভাবে যদি এই রাজনৈতিক শূন্যতা তৈরি করতো, তাহলে নিশানা কিন্তু বাদ যেত না। আমি জজ বিয়াকে আপনি সামনে আনেন না, জজ আনবেন, কিন্তু এই যে 21শে আগস্টের আগের দিন আওয়ামী লীগের যে সমাবেশটা হওয়ার কথা ছিল, দেশবাসী কি জানে না যে এই সমাবেশটা হওয়ার কথা ছিল মুক্তাঙ্গনে? সেখান থেকে তারা কিভাবে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আনেছে সরকারের অনুমতি ছাড়া? পরিকল্পিতভাবে আওয়ামী লীগের হাই প্রোফাইল কোনো নেতা কিন্তু ওভাবে মারা যায় না। সরকার অনুমতি দিয়েছে কেন করার জন্য? সরকার ওই সময় দেশের যে অবস্থা, বিএনপি তো সরকারের অনুমতি কেন দিছে? বিএনপি ওই সময় সভা সমাবেশ করার জন্য একমাত্র বিএনপির আমলে ফ্রিডম ছিল, সেখানে করতে পেরেছে। আজকে উনি এই 21শে আগস্টের কথা বলেছেন। বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে 64 জন চৌকস আর্মি অফিসারকে মেরেছে, এবং শুধু মারে নাই, বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করেছে 57 ইনক্লুডিং 64। আপনি জানেন যারা বিডিআর হত্যাকাণ্ডে মরেছে প্রত্যেকজন সেনা সদস্য ছিল একজন ব্রিগেড কমান্ডার। আপনি কি মনে করেন 21শে আগস্টে গ্র্যান্ড হত্যার বিচার হবে না বাংলাদেশে? অবশ্য হবে। এর পিছনে যারা জড়িত, বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা এর পৃষ্ঠপোষক এবং যারা এর পিছনে রয়েছে, প্রত্যেকের বিচার হবে। আপনি আসেন, উনি আমেরিকার কথা বলছেন। আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলি। আজকে যারা নতুন প্রজন্ম টকশো দেখছেন, এই কথাটা আপনারা, বাংলাদেশে 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধ হয়েছে, সে সময় আমেরিকার একটা ভূমিকা নিয়ে কিন্তু কথা রয়েছে। সে সময় ছিল আপনার স্নায়ুযুদ্ধের যুগ। আমি অত বিশদ আলোচনা, যারা এই মুহূর্তে দেখছেন আমেরিকা বাংলাদেশের, আমি আমেরিকার দালালি করছি না, কিংবা আমার কোনো আত্মীয় স্বজন আমেরিকাতে নেই। বাস্তব একটা জিনিস আপনাদেরকে বলি। 1991 সালে আপনার নিশ্চয় মনে আছে, যখন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে যে প্রলয়ঙ্করী 27শে এপ্রিল আপনার যে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়টা হয়েছে, ওই ঘূর্ণিঝড়ে ইনস্ট্যান্ট কিন্তু প্রায় 3 লক্ষ লোক মারা গেছে। এই খবরটা কিন্তু বাংলাদেশের সরকার, ওই সময় বিএনপি ক্ষমতা ছিল, বা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে শুরু করে কেউ জানতো না। আমেরিকা স্যাটেলাইটের মাধ্যমে জানে, সে সময় বুশ প্রশাসন ক্ষমতায় ছিল। সেই আমেরিকা কিন্তু তাৎক্ষণিক 400 মেরিন সেনা, 4000 সোলজার যখন উপসাগরীয় অঞ্চলে ছিল, তখন দ্রুততার সাথে কিন্তু আমাদের সরকার কিংবা আমাদের এই অঞ্চলের পার্শ্ববর্তীদের জানার আগে কিন্তু এই আমেরিকা কিন্তু আমাদের পাশে এসে দাঁড়িয়ে সে সময় অনাহারে, অর্ধহারে, তারপরে চিকিৎসায় প্রায় 50 লক্ষ অধিক মানুষ অসুস্থ ছিল, যারা প্রায় মৃত্যুর কাছাকাছি। তখন এই আমেরিকার মেরিন সেনারা কিন্তু কারোর সাথে যোগাযোগ না করে, বাংলাদেশের সরকারও জানতো না, তাৎক্ষণিক চিকিৎসা, সুপেয় পানি এবং খাদ্যদ্রব্য করে চিকিৎসার ব্যবস্থা করে কিন্তু বাংলাদেশের 50 লক্ষ লোকের মানুষের জীবন বাঁচিয়েছে। আমাদের স্বাধীনতা যুদ্ধে আমরা 30 লক্ষ লোক মারা গেছে, 3 লক্ষ লোক শহীদ হয়েছে, কিন্তু সেদিন কিন্তু আমেরিকা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আপনার সিডর বলেন, প্রাকৃতিক দুর্যোগ বলেন, আমি যারা আমেরিকাকে এই কথাগুলি বলে, তাদের সন্তানরা তো আমেরিকাতে আজকে বাড়ি গাড়ি করেছে, তাদের সন্তানরা তো আজকে আমেরিকাতে আপনার ভার্জিনিয়াতে যে গল্ফ মাঠ কিনেছে, তাদের সন্তান তো বাংলাদেশের টাকা কোটি কোটি বিলিয়ন ডলার পাচার করে কানাডাতে বেগম পাড়া করেছে, আমেরিকাতে ধন সম্পদ করেছে, ছেলেকে আমেরিকাতে পড়াইছে, মেয়েকে কানাডাতে পড়াইছে। যারা আজকে আমেরিকার কথা বলে, বাংলাদেশে আরেকটি কথা আমি বলি, যারা আমেরিকার
বর্তমান অবস্থা নিয়ে, গণতন্ত্র নিয়ে আমেরিকা যে বাংলাদেশের সুশাসনের জন্য কথা বলে, যারা এগুলো বিরোধিতা করতেছে, আজকে পার্শ্ববর্তী ভারতের অবস্থা দেখেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর পাকিস্তান নামক এই রাষ্ট্রকে আমরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের পর স্বাধীনতার সবচেয়ে সুফলটা ভোগ করতেছে এখন ভারত। ধন্যবাদ। এই ভারত আমাদের করিডোর, আমাদের দেশের উপর দিয়ে রাস্তা ব্যবহার করে আজকে তাদের 2 বঙ্গে মালামাল নিচ্ছে, আমরা কিছু করতে পারতেছি না, শুধুমাত্র নতজানু পররাষ্ট্র। ধন্যবাদ আপনাকে। আমি একটু ব্রেকে যাব। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যারা লাইভে বসে আছেন, আপনাদের সাথে ডেফিনেটলি কথা বলবো। ভেরি ইন্টারেস্টিং কয়েকটা বিষয় চলে আসছে এবং আমরা কথা বলছিলাম বাংলাদেশের বর্তমান অবস্থা, স্পেশালি উপজেলা নির্বাচন কিন্তু মাঝখানে চলে আসলো আমাদের আইজিপি, সাবেক আইজিপি সাহেবের কথা, এবং আরও কয়েকটা জিনিস আমার ব্রেইনে আসলো আইজিপি সাহেবের পূর্বাঞ্চলে কী অবস্থা, এটা নিয়ে আমরা কথা বলবো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সরকারের উচিত ছিল তখনই ইনভেস্টিগেশন করা, যখন উনি বোট হাউস বা বোট কি এটার প্রেসিডেন্ট ছিলেন, বোট হাউসের প্রেসিডেন্ট ছিলেন তখন, প্লাস আদার বিজনেসগুলো করছেন তখন। আমরা কথা বলবো এই বিষয়টি নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আমাদের সাথে থাকুন প্লিজ।